হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আগের ভিডিওতে আমরা সরল সুদ কষা কী, সরল সুদ কষার যে মূল যে সূত্র সেটি কী এবং সেটি কীভাবে এসেছে, তার সাথে সাথে আমরা বিভিন্ন এই সরল সুদ কষার সঙ্গে সম্পর্কিত যে 4টি বিষয় আমাদের আছে বা 5টি বিষয় আমাদের আছে, যেমন আসল বা মূলধন কী, সুদ কী, তারপর সুদের হার, সরল সুদের হার বলতে কী, বা সময় কী, বা সুদ কী, এই সব কিছু বিষয়গুলো আমরা তার সংজ্ঞা, তার সাথে সাথে এদের মধ্যে রিলেশন কী কী সেটিও কিন্তু শিখেছি, ভালোভাবে বুঝেছি। এবং কিছু কোশ্চেনের মাধ্যমে আমরা I = PR/100 বা সুদ সমান সমান আসল গণিত সুদের হার গণিত সময় বাই 100 এই ফর্মুলাটি থেকে কিভাবে ছোট ছোট অঙ্ক বা কিভাবে অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলি সমাধান করতে পারবো সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার করেছি। এবার যদি আমরা কন্টিনিউ করি সেই ভিডিওর পর থেকে, তাহলে আমরা বলতে হবে আমরা যে ধারণাগুলো শিখেছি সেগুলো যদি আরেকবার রিপিট করি, তাহলে সরল সুদ কষা এই বিষয়টি বুঝতে গেলে আমাকে প্রথমে বুঝতে হবে যে আসল কি জিনিস। আসল বা মূলধন ব্যাপারটি হচ্ছে ধরো আমি কাউরির কাছ থেকে কোনো পরিমাণ কিছু পরিমাণ অর্থ ধার করলাম, বা আমি কিছু পরিমাণ অর্থ ব্যাংকে রাখলাম যে সুদ পাওয়ার জন্য, বা ব্যাংকে আমি ডিপোজিট করলাম। তো এই যে কিছু পরিমাণ অর্থ বা নির্দিষ্ট পরিমাণ যে অর্থ বা মূলধনের কথা বলছি, এই নির্দিষ্ট পরিমাণ অর্থটিকে আমরা এই গণিতের ভাষায় আসল বা মূলধন বলে থাকবো। এবার আসছে সুদের হার। সুদের হার কথা অর্থ হচ্ছে ব্যাংক আমাকে কোনো একটি নির্দিষ্ট নিয়মে সেই মূলধনের ওপর কিছু সুদ আমাকে, আমি বলতে পারি যে ধরো 5,000 টাকা তুমি ব্যাংকে রাখলে, ব্যাংক 1 বছরে কিছু পার্সেন্টের হারে আমাকে সুদ দেয়। তার অর্থ কি? 5%। আমার যদি কোনো একটি ব্যাংক যদি বলে যে এই ব্যাংকে যে কোনো অর্থ তুমি রাখো, এই ব্যাংক বার্ষিক 5% সরল সুদে সুদ দেবে। বার্ষিক 5% কথাটির অর্থ হচ্ছে তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখো, তাহলে 1 বছর পর সেই 100 টাকায় তুমি 5 টাকা সুদ হিসাবে পাবে। আর সুদ আসল কি? সুদ আসল হচ্ছে সুদ এবং আসলের যোগফল। অর্থাৎ আমি যদি এখন 100 টাকা ব্যাংকে রেখে 5% ইন্টারেস্ট রেটে বা 5% সরল সুদের হারে ব্যাংক থেকে যদি সুদ পেয়ে থাকি, তাহলে 1 বছর পর আমাকে ব্যাংক 5 টাকা সুদ দিল। 5 + 100 আসল প্লাস 5 আসল প্লাস সুদ মিলে হবে সেটি হচ্ছে সুদ আসল। এবার এই যে কথাটি বলতে গিয়ে আমরা বছরের কথা ইঙ্গিত করলাম যে 1 বছর, এটি 2 বছরের জন্য তুমি পয়সা রাখতে পারতো, 3 বছরের জন্য রাখতে পারতে। যখন গণিতের বা তোমার প্র্যাকটিক্যাল লাইফে যখন সেই বছর আসবে, অর্থাৎ তুমি একটি টাকা 2 বছরের জন্য রাখলে ব্যাংকে, বা 3 বছরের জন্য রাখলে, বা তুমি কোনো অর্থ তুমি কারোর কাছ থেকে নিয়ে 2 বছর পরে দেবে বলে প্রতিশ্রুতি করলে, বা 3 বছর পরে দেবে, এই যে সময় বেঁধে দিলে, এই যে গণ্ডি বেঁধে দিলে সময়ের, এই যে অংশটিকে এটি আমরা সময় হিসাবে দেখব। তাহলে আমরা কি যে 4টি বিষয় শিখলাম সেটি হচ্ছে আসল, মূলধন যেটি আমরা ব্যবসায় বিনিয়োগ করি বা আমরা ধার হিসাবে নিই বা ব্যাংকে আমরা জমা রাখতে যাই, সেই অর্থটিকে বলবো আমরা মূলধন বা আসল, যাকে আমরা ইংরেজি ক্যাপিটাল P দ্বারা ডিনোট করে থাকি। সেকেন্ড কি? সেখানে হচ্ছে সুদের হার। ব্যাংক একটি নির্দিষ্ট পার্সেন্টেজের হারে আমাদেরকে সুদ দিয়ে থাকে বার্ষিক মাথায় রাখবো। ম্যাক্সিমাম টাকা বার্ষিক বলে থাকে, ম্যাক্সিমাম কোশ্চেন আমাকে মাসিক যদি বলে থাকে তাহলে মাসের হারে দেবে, মানে 1 মাসের ভিত্তিতে দেবে। তো নর্মালি আমাকে বার্ষিক সুদই বলে দেওয়া থাকে যে নির্দিষ্টভাবে। এবার বার্ষিক সুদের কথার অর্থ বুঝলাম, 5% কথার অর্থ বার্ষিক সরল সুদ 5% কথার অর্থ হচ্ছে আমি যদি ব্যাংকে 100 টাকা রাখি, তাহলে ব্যাংক আমাকে সুদ বাবদ 5 টাকা দেবে 1 বছর পর। এবার আসছে 1 বছর, মানে সময়ের কথা যখন বলবে, আমি সেই টাকাটি যদি 1 বছর রাখি তাহলে সেখানে সময় 1 বছর হবে। যদি আমি 2 বছর রাখি, 3 বছর, মানে কত মেয়াদের জন্য পয়সাটা আমি রাখছি বা কত মেয়াদের জন্য আমি ধার নিচ্ছি, সেইটিকে বলবো আমরা সময় হিসাবে দেখবো বা মেয়াদকাল হিসাবে দেখবো। আর সুদ যেটি পাবো কিছু সময়ের মধ্যে, যে সুদটি আমি পেলাম সেটি এবং আসল যোগ করে যেটি পাবো সেটি হচ্ছে আমাদের সুদ আসল। এটি গেল প্রথম কনসেপ্ট, ফার্স্ট ধাপ যেটি আমরা শিখেছি। সেকেন্ড ধাপ কি? এবার এদের মধ্যে সম্পর্ক কি মাথায় রাখবো। যখনই ইন্টারেস্ট আমাকে যখন এই 4টি বিষয়ের মধ্যে আইপি আমাকে যখন 4টি বিষয়ের মধ্যে পি, আই, টি এবং আর, এই 4টি, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে টাইম, আই হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ, এবং পি, এই 4টির মধ্যে আমাকে যখন রিলেশন বলবে, তখন মাথায় রাখবো যে কোনো দুটিকে ফিক্সড করে বাকি দুটোর মধ্যে রিলেশন। অর্থাৎ আমাকে যদি পি এবং আই এর মধ্যে রিলেশন বলতে বলে, তখন কিন্তু টি এবং আর ফিক্স রাখতে হবে। অর্থাৎ দুটি ফিক্স থাকবে আর বাকি দুটির মধ্যে রিলেশন কি সেটি কিন্তু জানতে হবে। এইটি কেন জানবো? এটা আমরা অনেক ক্ষেত্রে শর্ট কোশ্চেনে এরকম কোশ্চেন পড়ে থাকি। দেখো মাথায় রাখবো
যখন আয় বাদে ভালো করে বোঝার চেষ্টা করো, আমি আগের দিন বুঝিয়েছিলাম, যখন আয় বাদে বাকি দুটোকে ফিক্স করা হবে, বাকি যে কোনো দুটোকে ফিক্স করে বলবে আয়ের সঙ্গে মানে ইন্টারেস্টের সঙ্গে তার সম্পর্ক কি, তখন মাথায় রাখবো সেই সম্পর্ক সবসময় সমানুপাতিক হবে। অর্থাৎ যখন আয় বাদে বাকি যে কোনো দুটিকে যখন ফিক্স করে দেবে এবং আয়ের সঙ্গে অপর মানে যেটি পড়ে থাকলো বাকি সেটির যখন আমাকে রিলেশন বা সম্পর্ক কি বলবে, তখন সবসময় মাথার উপর সেটি সমানুপাতিক হবে। অর্থাৎ আমি উদাহরণ দিয়ে বলি, যখন ধরো টি এবং আর এই দুটিকে যদি ফিক্স করা হয় তাহলে এবার বলা হয় টি এবং আর কে ফিক্স করে দিল, তাহলে বললো পি আর আয়ের মধ্যে রিলেশন কি, আমি বলে দেবো পি এবং আয়ের মধ্যে রিলেশন সমানুপাতিক। অর্থাৎ পি বাড়লে অর্থাৎ মূলধন যদি বাড়ানো হয় যখন সময় এবং রেট ফিক্স, তখন এই পি কিন্তু আয়ের সঙ্গে ইন্টারেস্টের সঙ্গে সমানুপাতিক থাকবে। অর্থাৎ যদি মূলধন বাড়ায় তাহলে ইন্টারেস্টও বাড়বে যখন আর এবং টি অপরিবর্তিত বা ফিক্স। একই রকমভাবে যদি আমাকে পি এবং টি, নেক্সট আমাকে পি এবং টি এই দুটিকে ফিক্স করে দিল, পি এবং টিকে ফিক্স করে দিল, তাহলে বাকি কি থাকলো, পি টি বাকি থাকলে আয়ের সঙ্গে আরও কিন্তু সমানুপাতে থাকবে। অর্থাৎ যদি আমাকে কোনো একটি মূলধন এবং সময় বা মেয়াদকালও যদি ফিক্স করে দেয় বা অপরিবর্তিত রাখতে হয় তাহলে ইন্টারেস্ট বাড়বে যদি রেট অফ ইন্টারেস্ট বেশি হয়। অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যদি আমাকে ব্যাংক বেশি দেয় তাহলেও কিন্তু সুদ কিন্তু বাড়বে যখন পি এবং টি অপরিবর্তিত থাকবে। সেকেন্ড কি, থার্ড কি বাকি থাকলো, যখন পি এবং আর যখন ফিক্স বা অপরিবর্তিত থাকবে তখনও আয় কিন্তু টি এর সঙ্গে সমানুপাতে পরিণত হবে, সমানুপাতে কিন্তু অবস্থান করবে। অর্থাৎ যখন আমরা দেখলাম যে আয় বাদে বাকি যে কোনো দুটি যখন ফিক্স করে দেব তখন অপর দুটির সঙ্গে সম্পর্ক সবসময় সমানুপাতে চলবে। এবার যদি উল্টোটা হয়, যদি আমি প্রত্যেক ক্ষেত্রে আয়কে ফিক্স করি, আয়ের সঙ্গে অন্য একটা টার্মকে ফিক্স করি, অর্থাৎ আমি বলছি পরে আমি আই এবং টি এই দুটিকে ফিক্স করলাম, আই এবং টি যদি ফিক্স করে দিই তাহলে মাথায় রাখবো পি এবং রেট এই পরস্পরের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হবে বা এদের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। কি, এদের সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। একই রকমভাবে যদি আই এবং আর যদি আমরা ফিক্স করে দিই তাহলে আই এবং আমরা আর ফিক্স করে দিলাম তাহলে পি টি এর সঙ্গেও কিন্তু ব্যস্তানুপাতিক হবে, একই রকমভাবে যদি ইন্টারেস্ট এবং টি এর সঙ্গে আর হয়ে গেল, টি এর সঙ্গে এবার পি যদি ফিক্স করে দিই, টি এবং পি যদি ফিক্স করে দিই তাহলে বাকি কি থাকলো, আই এবং পি যদি ফিক্স করে দিই তাহলে বাকি থাকলো টি এবং আর এরাও কিন্তু ব্যস্তানুপাতে পরিবর্তন হবে। অর্থাৎ আমি যে ক্ষেত্রে ইন্টারেস্ট এবং অন্য আরেকটি যে কোনো কিছু যদি ফিক্স করি তাহলে বাকি দুটোর সম্পর্ক সবসময় ব্যস্তানুপাতিক হবে। আর যদি আমরা আয় বাদ দিয়ে বাকি দুটোকে যদি অপরিবর্তিত রেখে আয়ের সঙ্গে আমি যদি রিলেশন বা ইন্টারেস্টের সঙ্গে আমি যদি রিলেশন বের করতে চাই বা সম্পর্ক বের করতে চাই সেক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু সমানুপাতিক হবে। দেখো সমানুপাতিক, এক্ষেত্রে ব্যস্তানুপাতিক। এই 6টি সম্পর্কের উপর বেস করে আমাকে বিভিন্ন এমসিকিউ টাইপের কোশ্চেন বা শর্ট কোশ্চেন কিন্তু পড়বে। মাথায় রাখবো এই কোশ্চেনগুলি এইতে যদি একটু মাথায় ক্লিয়ার হয়ে যায় তাহলে 2 থেকে 3 নম্বর কিন্তু আমাদের 1 থেকে 2 নম্বর কিন্তু আমাদের খুব ইজিলি আমাদের পকেটে ঢুকে যাবে। এবার আমাদের কোশ্চেন হচ্ছে, এবার আমরা এই বিষয়গুলি বুঝলাম, এবার আমরা তার সঙ্গে এটা বুঝলাম যে সুদ বের করার হচ্ছে পদ্ধতি হচ্ছে I is equal to PRT by 100, যেখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে সময় এবং বাই 100 মানে রেট অফ ইন্টারেস্ট যে পার্সেন্টেজ তার জন্য আমরা 100কে নিয়েছি, সেটি হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে, সুদ। এবার যদি সুদ আসল বলা হয়, সুদ আসল কথা হচ্ছে আসল প্লাস সুদ। এখন আসল প্লাস সুদ, আসল এখানে পি এবং সুদ এখানে পেলাম PRT by 100, তাহলে এই পুরোটি হচ্ছে সুদ আসল মানে আসল প্লাস ইন্টারেস্ট অ্যাড করলে হবে সুদ আসল। তাহলে ইন্টারেস্ট এখানে PRT by 100, ওই দুপুর থেকে আমরা যদি পি কমন নিই তাহলে 1 প্লাস RT by 100 এটি হবে কিন্তু আসল। কোনো ক্ষেত্রে এরকম কোশ্চেন দেওয়া থাকে যে পি ইন্টু 1 প্লাস RT by 50 বা RT by 20 এরকম করে দিল, বল এটি কি সবৃদ্ধিমূল বা সুদাসল, সেক্ষেত্রে মাথায় রাখবো কিন্তু না, আমাদের মূল আসল হচ্ছে পি ইন্টু 1 প্লাস RT by 100, এটি হবে সমৃদ্ধিমূলের ফর্মুলা বের করার ফর্মুলা।
তো এগুলো আমরা বেসিক কনসেপ্টের উপর বেস করে এবার কি হবে, আমরা যখন এই বড় বড় কোশ্চেন করবো বা সংক্ষিপ্ত টাইপের বা লিখিত কোশ্চেন বড় কোশ্চেনগুলি করবো, তখন মাথায় রাখবো আমাদের বিভিন্ন কথার ছলে কিন্তু আমাকে সব কিছু বলে দেবে। যেমন ধরো কোনো কোশ্চেনে হয়তো সময়ের কথা তোমাকে ডাইরেক্টলি বলছে না, বলছে কোনো একটি অর্থ 5% বার্ষিক সুদে এত টাকা হয়। এবার বার্ষিক সুদে এত টাকা হয় বলে দিচ্ছে, কোনো রকম তোমাকে সময় বলছে না, এটা কনফিউজ হওয়ার কিছু নেই। বার্ষিক যখন বলে দিচ্ছে বার্ষিক 5% পর এত টাকা হয়, তার অর্থ হচ্ছে একটি বছরকে এখানে ইন্ডিকেট করছে, একটি বছরকে এখানে ইন্ডিকেট করেছে, কোনো অন্য যখন বছর বলা নেই, তাহলে বার্ষিক 5% বড় অর্থ হচ্ছে এখানে এক বছরকে ইন্ডিকেট করেছে। অথবা অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে বলে দিল যে তুমি মনে করো তুমি তোমার যে আসল তার এবং তার সুদ হবে তার আসলের 5/2% বা 2/5%, তাহলে তুমি কি করবে, আসল যদি x হয় তাহলে সুদ কত হবে 2/5 × x, 2/5 × x, মানে আমি চারটে জিনিসের মধ্যে মাথায় রাখবো PRT/100 এই ফর্মুলার মধ্যে আমি চারটির মধ্যে যদি তিনটি জিনিস পেয়ে যাই, তিনটি জিনিস যদি আমি বের করতে পারি কোশ্চেনের মাধ্যমে বা কোশ্চেনের ধারণার উপর, তাহলে বাকি আরেকটি বের করতে কিন্তু বেশি সময় লাগবে না। এবার এইটি বের করার যে পদ্ধতি, এইটি বের করার যে ধারণা, সেটি বিভিন্ন কোশ্চেনে বিভিন্ন রকমভাবে দিয়েছে, সেগুলি বুঝবো যখন আমরা কোশ্চেনগুলি সলভ করব। তার মাধ্যমে আমরা কোশ্চেনগুলি সলভ করতে করতে বুঝবো যে অনেক কিছুভাবে আমাকে কথার মার প্যাচে কিন্তু অনেক কিছু বলে দেয়, কিন্তু সেগুলো আমাকে খুঁজতে হবে, সেগুলো আমরা কি বলছি সেটি জানতে হবে। তো দেখবো খুব সুন্দরভাবে আমরা 10টি কোশ্চেন তুলবো এবং 10টি কোশ্চেনের মাধ্যমে সেটি বোঝাবার চেষ্টা করব যে এতটাও কঠিন নয়, কিন্তু কোশ্চেনগুলো খুব সহজ কোশ্চেন, শুধু আমাকে বুঝে নিতে হবে এটি সলভ করার পদ্ধতি কী বা কীভাবে আমরা সলভ করতে পারবো। তো দেখি আমরা কোশ্চেনগুলো তুলি এবং সেটা সলভ করার চেষ্টা করি। এবার দেখো সর্বপ্রথম আমরা কি কোশ্চেনটি বলেছে সেটি বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। সর্বপ্রথমে কোশ্চেনটি বলেছে যে বার্ষিক 5% হার সুদে কোনো মূলধন থেকে মাসিক 1 টাকা সুদ পাওয়া যায়, মূলধনের পরিমাণ কত? আমাকে এখানে মূলধনের পরিমাণ কি জিজ্ঞেস করতে বলেছে। 5% হার, বার্ষিক 5% হারে তার অর্থ হচ্ছে 100 টাকায় 5 টাকা পাবো আমি এক বছর পয়সা রাখলে। এবার আমি দেখো আমরা কি জানি, আমরা প্রত্যেকে কিন্তু এখন জেনে গেছি যে I = PRT/100, যেখানে I কি, I = সুদ, P কি, P = আসল, আর কি সুদের হার, বার্ষিক সুদের হার এবং টি হচ্ছে সময়। এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। এবার আমাকে কি বলেছে দেখো, এই মূলধন থেকে মাসিক 1 টাকা, এখন মাসিক 1 টাকা যদি সুদ পাই আমি বলছে, তার অর্থ হচ্ছে মাসিক 1 টাকার কথার অর্থ হচ্ছে এক মাসের সুদ হচ্ছে 1 টাকা। তাহলে 12 মাসের সুদ কত হবে? 12 মাসের সুদ হবে 1 × 12 অর্থাৎ 12 টাকা। এটি হচ্ছে 12 মাসের সুদ অর্থাৎ 1 বছরের সুদ। তাহলে আমার সুদ, এই যে সুদ বা আয় আমি পেয়ে গেলাম 12 টাকা। ঠিক আছে, পি আসল এটি আমি জানি না, এটি অ্যাজ ইট ইজ থাকলো। আর রেট অফ ইন্টারেস্ট আমি জানি 5% আমাকে বলে দিচ্ছে। টি সময় কিন্তু 1 বছরের কথা আমাকে বলা আছে। দেখো আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যে এখানে যখন অন্যরকম কোনোরূপ বছর বলা নেই, তাহলে আমরা বার্ষিক, যখন আমাকে 1 টাকা করে পাওয়া যাচ্ছে বলছে বার্ষিক 5% সুদে, তখন আমি 1 বছরে কত টাকা পাচ্ছি তার হিসাব করলাম যে 1 বছরের সুদ হিসাবে আমি 12 টাকা পাচ্ছি। কারণ মাসে যদি 1 টাকা পাই, তাহলে প্রত্যেক মাসে 1 টাকা পাওয়ার অর্থ হচ্ছে 12 মাসে 12 টাকা পাওয়া, তাহলে সুদ হিসাবে আমি 12 টাকা পাচ্ছি। যখন আমি আসল কি জানি না, আর সুদ আর কি রেট অফ ইন্টারেস্ট আমাকে 5% বলে দিয়েছে, সেটি বার্ষিক মানে 1 বছরের, তাহলে আমি বাকি জিনিসগুলো পেয়ে গেছি। আমি যেটা বলছিলাম যে I = PRT/100 মধ্যে আমরা বাকি 3টি অংশ কিন্তু পেয়ে গেছি, শুধু পাইনি কি পি। তাহলে আমরা সেই জায়গাগুলো বসিয়ে দেবো। আমরা কি জানি I = PRT/100। এবার I এর জায়গায় যদি আমি I = 12 বসিয়ে দিই, P আমি জানি না, R = 5, T = 1/100, বা আমরা যদি P এর মান বের করতে চাই তাহলে 100 × 12/5 এই অবস্থায় কিন্তু আসবে। 5 20 100, 12 2 24, 240। তাহলে অতএব নির্ণেয় মূলধন আমি পাচ্ছি 240 টাকা।
দেখো আমরা কি করলাম, আমরা সর্বপ্রথমে কোশ্চেনটিকে পড়ার চেষ্টা করলাম। বার্ষিক 5% হার বলেছে, তার মানে আমরা রেট অফ ইন্টারেস্ট কিন্তু এখন 5% আমি কিন্তু ধরে নিলাম। আর কি বলেছে, কোনো মূলধন মাসিক 1 টাকা সুদ পায়, সুদ মাসে 1 টাকা পায়, মাসিক বলে দিয়েছে যেহেতু, তাহলে মাসে 1 টাকা পায়, তাহলে 12 মাসে কত টাকা পাবে, এক মাসে যদি 1 টাকা হয় 12 মাসে 12 × 1 মানে 12 টাকা, তাহলে আমরা সুদ হিসাবে আমি 12 টাকা পেয়ে গেলাম। সময় কি 1 বছরের জন্য, আমরা সময় 1 বছর ধরে দিলাম, আমরা পি কিন্তু এই ফর্মুলা থ্রুতে ইজিলি আমরা বের করতে পারলাম যে এই নির্ণয় মূলধন হবে 240 টাকা। এবার নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট আরেকটি কোশ্চেন তুলি, খুব সুন্দর একটি কোশ্চেন 2018-তে এসেছিল। বলছে সরল সুদের হার 4% থেকে 3.34% কমে যাওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় 60 টাকা কম হয়ে যায়, বাৎসরিক 60 টাকা কম হয়ে যায়, তাহলে ব্যক্তিটির মূলধন কত ছিল? দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করো, প্রথমে কোশ্চেনটি কী বলছে বোঝার চেষ্টা করো। কোনো একটি ব্যাংকে বা কোনো একটি জায়গায় সে 4% হারে প্রথমে রেখেছিল পয়সাটি, ঠিক আছে। এবারে ইন্টারেস্ট 3.34 হয়ে গেল, মানে 4 থেকে কমে গেল এই ইন্টারেস্টটা। এই কমে যাওয়ার জন্য ব্যক্তিটি বাৎসরিক আয় 60 টাকা কম হলো, মানে সে যে ইন্টারেস্ট পাচ্ছিল সে 60 টাকা কম ইন্টারেস্ট পেলো, তাহলে ব্যক্তিটির মূলধন কত ছিল বের করতে বলেছে। তাহলে সর্বপ্রথমে প্রথম ক্ষেত্রে আমি যদি ধরে নিই যে তার মূলধন ছিল, ব্যক্তিটির মূলধন ছিল, ধরে নিই মূলধনটি আমরা যেহেতু জানি না, তাহলে ব্যক্তিটি মূলধন = X টাকা আমি ধরে নিলাম, X টাকা ধরে নিলাম। প্রথম ক্ষেত্রে আমরা ধরছি, প্রথম ক্ষেত্রে সুদ আমি I1 ধরে নিচ্ছি, ঠিক আছে, সুদ I1 ধরে নিচ্ছি। রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার আমি R হিসাবে জানি, সেটি 4%, ঠিক আছে। টি সেটি হচ্ছে 1 ইয়ার বা 1 বছর আমরা জানছি। তাহলে এই I1 আমি বের করতে পারবো, আর আমি জানি টি আমি জানি, আমি PX হিসাবে ধরে নিচ্ছি, মূলধনকে আমি X হিসাবে ধরে নিচ্ছি। অতএব I1 কি হবে, I1 হবে PRT/100, তার অর্থ P এখন X, R এখন 4, টি এখন 1/100, অর্থাৎ 4x/100, তার অর্থ হচ্ছে x/25। এটি গেল প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট। দ্বিতীয় ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, আমাদের সুদকে যদি আমরা I2 ধরে নিই, রেট অফ ইন্টারেস্ট কি 3.4%, তার অর্থ হচ্ছে 4 × 12, 4 × 12 তার হচ্ছে 15, 15/4%। আর সময় টি কিন্তু 1 বছর এখানেও আছে। তাহলে আমরা I2 যদি বের করি তাহলে কি পাচ্ছি, I2 হচ্ছে X × 15/4, আমরা 4টা আগে নিয়ে নিচ্ছি, ×1 × 100 এই অবস্থায় আসছে। বা আমরা এখান থেকে বের করতে পারি 15x/4 মানে 400, 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 3x/80 টাকা, এটিও টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে আমি ইন্টারেস্ট পাচ্ছি, ফার্স্ট ক্ষেত্রে আমি ইন্টারেস্ট পাচ্ছি x/25 টাকা, সেকেন্ড ক্ষেত্রে আমি ইন্টারেস্ট পাচ্ছি কিন্তু I2 = 3x + 80 টাকা। এবার কি বলছে, এবার এদের মধ্যে কি বলছে, এই যে আয় এদের মধ্যে 60 টাকা কম হয়েছে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট পরিমাণ কম, তার মানে এই যে পয়সাটি, এই যে 3x/80 এটি কিন্তু কম হবে, কার থেকে, x/25 থেকে কম হবে, কারণ x/25 হচ্ছে 4% হারে পাওয়া ইন্টারেস্ট। তাহলে দেখো স্বাভাবিক ব্যাপার হচ্ছে যে ইন্টারেস্ট যদি বেশি হয়, আমরা জানছি যে ইন্টারেস্ট বেশি, দেখো সময় মূলধন দুজনের ক্ষেত্রে সেম, 1 বছর সেম। আমরা কি পড়েছি, আমরা এখন পড়ে এসেছি যে এতক্ষণ আমরা দেখে এসেছি যে আমরা একটু আগে যে রিলেশন বললাম যে যদি মূলধন এবং সময় যদি ফিক্স থাকে তাহলে ইন্টারেস্টের সঙ্গে রেট অফ ইন্টারেস্ট কিন্তু সমানুপাতিক হয়। তাহলে এখান থেকে যখন 4% হয়েছে, তাহলে তার যা সুদ পাবো 15/4 মানে 3.3/4, 3.4 এটা কমেছে, তাহলে এখানে ইন্টারেস্টটা কম পাবো, তাহলে এই পরিমাণটা কিন্তু কম হবে, অর্থাৎ 3x/80 কিন্তু কম হবে x/25 থেকে। আর সেই কম কতটুকু আমাকে 60 টাকা বলে দিয়েছে, আমাকে 60 টাকা বলে দিয়েছে। তাহলে অতএব প্রশ্নানুযায়ী আমি বলতে পারি x/25 - 3x/80 = 60, এইটুকু আমরা করতে পারি। তারপর আমরা যদি লসাগু করি এর পরের লাইনে, বা আমরা যদি লসাগু করি 25 আর 80 লসাগু, যদি আমরা 25 এবং 80 লসাগু করি, 5 × 5 = 25, 5 × 5, 5 × 6 = 30, 16 × 5 × 5 মানে 400, এদের লসাগু হবে
400 এবার কি হচ্ছে 25, 5 5 25 মানে 16x মাইনাস 80, 16 5 80, 80 5 মানে 5, 5 3 15x ইজ ইকুয়াল টু 60। আমরা কি করলাম, লসাগু করলাম, 400 লসাগু হলো, 400 লসাগু হলো। তাহলে 25-এর সঙ্গে কত গুণ করলে, 25-এর সঙ্গে কত গুণ করলে 400 হবে, 25-এর সঙ্গে 16 গুণ করলে 400 হবে, তো সেই 60টা আমি উপরে গুণ করলাম। আর 80-র সঙ্গে 5 গুণ করলে 400 হবে, সেই 5 আমি উপরের সঙ্গে গুণ করলাম, অর্থাৎ 5 × 3x মানে 15x। তাহলে আমি এই অবস্থায় পেলাম। পরের লাইনে বা 16x থেকে 15x বাদ দিলে হয়ে যায় x, আর এই 400টাকে আমি যদি এদিকে ভাগ আকারে এদিকে গুণ আকারে নিয়ে যাই, তাহলে 60 × 400 মানে 4 6 24। তাহলে আমরা মূলধন কি পাচ্ছি, 24,000 টাকা। দেখো 4 6 24, 24,000 টাকা, 24,000 টাকা, 4 6 24, 4 6 24, 24,000 টাকা। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা 24,000 টাকা আসল মূলধন, যে ব্যক্তিটির মূলধন, অর্থাৎ অতএব নির্ণেয় মূলধন আমরা লিখতে পারি, অতএব নির্ণেয় মূলধন 24,000 টাকা। আমরা খুব সুন্দরভাবে বের করলাম যে কিভাবে এই জিনিসগুলো আসছে। আমরা শুধু অবজারভেশন করলাম। দেখো সর্বক্ষেত্রে আমরা কি ধরে নিলাম, সর্বক্ষেত্রে আমরা দেখে নিলাম যে আমাদের প্রথম ক্ষেত্রে আমরা দুটি যখন পার্সেন্টেজ বলেছি, মানে দুইটি ভাবে আমাকে সুদ ইন্টারেস্ট বের করতে পারবো। প্রথম ক্ষেত্রে দেখলাম ইন্টারেস্টকে যদি আমি I1 ধরে নিই, আমি সেটি বের করলাম, সেটি 4%-এর হারে 1 বছরের ইন্টারেস্ট আমি বের করলাম, সেটি পেলাম আমি x/25। একই রকমভাবে আমরা 3 × 3/4 এর যে ইন্টারেস্ট যেটি পেলাম, সেটি আমরা এই ক্যালকুলেশন, এই ফর্মুলা PRT/100, এই ফর্মুলা থ্রুতে আমরা পেলাম যে 3x/80। যেহেতু এই দুটির মধ্যে বলছে ডিফারেন্স হয়েছে, মানে এই দুটি সুদের মধ্যে ডিফারেন্স আছে 60 টাকা, তাহলে এদের মধ্যে বিয়োগফল, এদের যে বিয়োগফল সেটি হবে 60, আমরা প্রশ্ন অনুযায়ী ধরে নিলাম। এবার তারপরে কি করলাম, তারপর শুধুমাত্র আমরা লসাগুর মাধ্যমে আমরা এক্সকে বের করার চেষ্টা করলাম, আর যেটি হলো 24,000 টাকা। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা খুব সুন্দরভাবে শুধুমাত্র অবজারভেশন এবং সুন্দরভাবে ধারণা ক্লিয়ার যদি থাকে, এই অঙ্কগুলো আমরা খুব ইজিলি করতে পারি। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি বলে যে বার্ষিক সরল সুদের হারে কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ। আমি বলেছিলাম যে সুদ আসলের 1/4 অংশ কথার অর্থ করছি, যদি ধরি আসল ইজ ইকুয়াল টু x টাকা। যদি আমি আসল যদি x টাকা হয়ে যায়, তাহলে সুদ কত হবে? সুদ আমাকে বলেছে আসলের 1/4 অংশ, অর্থাৎ আসলের 1/4 অংশ কথার অর্থ কি, x/4 টাকা। তাহলে কি আমি আসল পেয়ে গেছি x, যেটি আমি p জানি, এবং সুদও পেয়ে গেছি যেটি আমি i জানি। আর কি বলেছে, বার্ষিক সরল সুদে 5 বছরের, অর্থাৎ সময়ও আমাকে বলে দিয়েছে, সেটি হচ্ছে 5 বছর। তাহলে কি আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করছে বার্ষিক সরল সুদের হার কত, সরল সুদের হার বা আর আমাকে বের করতে বলেছে। আমরা কি করব, আমরা ফর্মুলা পুট করব, i ইজ ইকুয়াল টু, আমরা লিখব, আমরা জানি i ইজ ইকুয়াল টু PRT/100। আমরা পাশে ব্যাখ্যাটা লিখে দেবো, যেখানে p হচ্ছে আসল, r হচ্ছে সময়, r হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এবং t হচ্ছে সময়। এবার আমরা যদি এই মানগুলো যেগুলো পেয়েছি সেগুলো যদি পুট করি, অর্থাৎ সুদের জায়গায় বা x/4 ইজ ইকুয়াল টু p হচ্ছে x, আর আমি জানি না, ইন্টু t হচ্ছে 5/100। এবং পরের লাইনে আমরা যদি শুধু r কে যদি রেখে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, 100x/5x × 4 এরকম পজিশনে আসছে। আমরা এই 5xকে এদিকে নিয়ে আনলাম এবং 100কে ওইদিকে নিয়ে গেলাম, 4 অ্যাজ ইট ইজ পড়েছিল, x কেটে যাবে, আমরা x আর x কেটে যাবে, তাহলে 5 5 20 100, 4 5 20, অর্থাৎ 5। অতএব নির্ণেয় সুদের হার, সুদের হার 5%। এটি হচ্ছে এই কোশ্চেনের কিন্তু অ্যান্সার। ভালো করে বোঝার চেষ্টা করো, খুব সিম্পল। আবার দ্বিতীয়বার বলছি, বার্ষিক সরল সুদের হার আমাকে বের করতে বলেছে, মানে আর কি আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। আমাকে কি বলে দিয়েছে, শর্ত 5 বছরের সুদ, অর্থাৎ 5 বছর সময় আমাকে বলে দিয়েছে 5 বছর, ঠিক আছে। তার সঙ্গে কি বলেছে, সুদ যেটি হবে সেটি আসলের 1/4, অর্থাৎ যদি আসল যদি x টাকা হয়, তার 1/4 অংশ, অর্থাৎ সেটি হবে সুদ, যেটি হচ্ছে আমি x/4 পেয়েছি। এবার আমরা কিচ্ছু করিনি, আমরা যে ফর্মুলা জানি i ইজ ইকুয়াল টু p/t/100, যেখানে p ইজ ইকুয়াল টু আসল, যেখানে p ইজ ইকুয়াল টু আসল, আর হচ্ছে সুদের হার,
হার এবং টি হচ্ছে সময়, সেই সব জায়গাগুলো আমরা এই মানগুলো শুধু পুট করেছি এবং এর অ্যান্সার কিন্তু বের করেছি। এবার আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি। আমরা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন কিন্তু ঢুকে গেছি। এই কোশ্চেনগুলি কিন্তু একটি করে তোমাদের পরীক্ষায় পড়বেই, তাই এই কোশ্চেনগুলি কীভাবে সলভ করবো সেটি বোঝাটা খুব দরকার। কি বলছে, একজন কৃষক গ্রামের পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখেন। গ্রামের পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখেন, কিছু টাকা যে কোনো কিছু হতে পারে, তো কিছু টাকা তিনি জমা রাখেন। 4 বছর পর তিনি জানতে পারলেন তার টাকা সুদে মূলে 434 টাকা হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো। 4 বছর পর, মানে সময়কাল বলে দিচ্ছে আমাকে 4 বছর, 4 বছর যে মূলধনটি রেখেছিল সেটি বেড়ে এখন 434 টাকা হয়েছে। 400 সুদে মূলে মানে হচ্ছে সুদ আসল বা সব বৃদ্ধিমূল এখন কিন্তু 434 টাকা। তিনি হিসাব করে দেখলেন এর ফলে তার আসল টাকার 6/25 সুদ পেয়েছে। মানে আসল যদি টাকা যাই হোক না কেন তার 6/25 সুদ কিন্তু সে পেয়েছে, সেটিও বলে দিচ্ছে। তিনি কত টাকা জমা রেখেছিলেন এবং পোস্ট অফিসে তার বার্ষিক সুদের হার কত। তাহলে আমাকে কী কী জিনিস বললো প্রথমে বোঝার চেষ্টা করো, এখানে কী কী বললো। প্রথম কথা, মূলধন আমাকে বলা নেই, যেটি বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি, মনে করি কৃষকটি পোস্ট অফিসে X টাকা জমা রাখেন। তার মানে আমি আসল হিসাবে কিন্তু আসল, তার অর্থ হচ্ছে আসল ইজ ইকুয়াল টু আমি X কিন্তু ধরে নিলাম, X টাকা আমি ধরে নিয়েছি। ঠিক আছে, আসলে আমি X টাকা ধরে নিয়েছি। এবার আমার কাজ হচ্ছে, নেক্সট কাজ কি, এবার আমাকে কী বলেছে, আরেকটি কথা বলেছে, সুদ হচ্ছে, তিনি দেখলেন যে সুদ হচ্ছে আসলের 6/25 ভাগ। তাহলে সুদ যেটি হতে বলছে, সুদ হচ্ছে আসল কত X, তার 6/25 ভাগ, অর্থাৎ আমি বলতে পারি 6x/25 টাকা হচ্ছে সেই মূলধনের কিন্তু সুদ, অর্থাৎ সে 4 বছরে সে সুদটি পেয়েছে। কি বলেছে, তিনি হিসাব করে দেখলেন তার ফলে তার আসল টাকা 6/25 সুদ, অর্থাৎ আসল টাকা যদি X টাকা হয়, তাহলে সুদ হচ্ছে তার 6/25 মানে 6x/25 টাকা। ঠিক আছে, সময় কত, সময় আমাকে বলে দিচ্ছে 4 বছর, 4 বছর আমাকে সময় বলে দেওয়া হয়েছে। তাহলে তিনটি জিনিস আমাকে বলে দেওয়া হয়েছে, যে 4 বছর, সুদ আর এই কথা। এবার আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আমরা আরেকটি জিনিসও কিন্তু বলা হয়েছে যে আমাদের সুদে মূলে 434 টাকা পাওয়া হয়েছে। সুদে মূলে 434 টাকার অর্থ হচ্ছে, আমার যদি সুদে মূলে কথার অর্থ হচ্ছে আসল প্লাস সুদ ইজ ইকুয়াল টু 434। এটা প্রশ্ন অনুযায়ী আসল প্লাস সুদ 434, এটিও আমাকে বলা হয়েছে। তাহলে আসল কি X, সুদ কত 6x/25, সেটি কত 434। আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি, তাহলে 25 লসাগু হলো 25x প্লাস 6x ইজ ইকুয়াল টু 434, বা আমরা এদিকে 31x ইজ ইকুয়াল টু 434 ইন্টু 25, বা x ইজ ইকুয়াল টু 434 ইন্টু 25/31। ঠিক এই পজিশানে আসতে পারি। এবার 31 আর 434 কিন্তু কাটাকুটি হয়ে যাবে 14, 31 হচ্ছে 434। অর্থাৎ এবার 25 ইন্টু 14 যদি আমরা করি, 25 ইন্টু যদি 14 করি, তাহলে আমরা পাবো 350 টাকা। কী হয়, 25 10 250 আর 25 4 100, মানে 250 প্লাস 100 350 টাকা। তাহলে আমরা X মানে মূলধন এখন 350 টাকা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ অতএব আমরা এখান থেকে বলতে পারি, অতএব নির্ণেয় মূলধন 350 টাকা। আমরা খুব ইজিলি এখন মূলধন বের করে ফেললাম 350 টাকা। কিসের উপর বেস করে, আমরা ধরে নিলাম যে X টাকা হচ্ছে মূলধন। আমরা আবার বলি যে আমরা ধরে নিলাম যে এক্ষেত্রে আমরা মূলধন X টাকা আমাকে বলে দিয়েছি, যেটি কোশ্চেনে আমরা যেটা ধরে নিলাম। আর তার সঙ্গে কেন ধরলাম, কারণ আমাকে সুদটি বলে দিয়েছে সেই মূলধনের 6/25 মানে 6x/5 টাকা। এবার আমাকে আরেকটা জিনিস বলেছে যে এই মূলধন আমি 4 বছরে আমি 434 টাকা পাচ্ছি। তাহলে মূলধন হচ্ছে আসল, এই যে সুদে মূলে কথার অর্থ হচ্ছে আসল প্লাস সুদ, সেটি 434 আমাকে প্রশ্ন অনুসারে বলা আছে। তাহলে আমরা সুদ এখন আসল এখন X ধরেছি, আর সুদ হচ্ছে 6x/25, সেটাকে ক্যালকুলেশন করে আমরা পেলাম যে 350 টাকা কিন্তু আসল হয়েছে। তাহলে আমরা কি পেলাম, আবার যদি একটু রিভাইজ করি, তাহলে আসল এখন অ্যান্সার পেয়ে গেছি আমরা। আসলের কিন্তু এখন পেয়ে গেছি আমরা, আসল ইজ ইকুয়াল টু 350 টাকা। এবার সুদও পেয়ে গেছি। সুদ কি, আমি যদি 6 ইন্টু 350/25 করি, 6 ইন্টু 350/100 যদি আমরা করি, তাহলে আমরা কী পাবো, আমরা
আবার 25কে কিন্তু কাটাকাটি হয়ে যাবে, 25 একে 25, 10 25, 25 10, 25 4, 25 4 100, মানে 14 × 6, 14 × 6 মানে আমরা পাচ্ছি 84 টাকা। তাহলে এখন আমরা আসল পেয়ে গেছি 35 টাকা, আমরা সুদ পেয়ে গেছি 84, সময় আমার 4 বছর বলা আছে। তাহলে এখান থেকে আমাকে আর বের করতে কি আর কোনো প্রবলেম আসবে? নিশ্চয়ই আসবে না। তাহলে আমরা সেটা বের করে ফেলি। আমরা জানি I ইজ ইকুয়াল টু PRT বাই 100। এখন I হচ্ছে 84 ইজ ইকুয়াল টু P হচ্ছে 350, আর আমরা জানি না T হচ্ছে 4/100। ঠিক আছে, এটি যদি আমরা ক্যালকুলেশন করে নিই একটু, তাহলে কি পাচ্ছি? বা R ইজ ইকুয়াল টু 84 × 100 বাই 350 × 4 এই পজিশনে আসছে। একটু ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব কি কেটে যাবে। দেখো 4, 4 একে 4, 4 2 8, 4 একে 4 21, এবং একটি শূন্য কেন 5, 5 2 10, 5 7 35, আর 7 3 21, অর্থাৎ 3 2 6। অতএব নির্ণেয় সরল সুদের হার 6%। আমরা কিচ্ছু করলাম না, আমরা কি করলাম, যে মানগুলো আমরা জানি সেগুলি পুট করলাম, এবং পুট করার পর আমরা শুধুমাত্র কি করলাম? কাটাকুটি করলাম, যেটির সঙ্গে যেটি কাটা উচিত। কাটাকুটি করার পর দেখলাম আমরা অ্যান্সার পেলাম 6। তাহলে আমরা বার্ষিক যে সরল সুদের হার সেটি হচ্ছে 6% আমরা ধরে নিলাম। তাহলে আমরা সর্বপ্রথম আমরা আবার দেখে নিই কোশ্চেনটি, ভালো করে বুঝলাম এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, আমরা আগেও পড়েছি এবং ভবিষ্যতেও পড়তে পারে। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম যে মূলধন কত, এবং মূলধন কত সেটি আমরা বের করলাম, তার সঙ্গে সুদের আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, সুদটিও বের করলাম, এবং সুদে মূলে যেহেতু 434 আছে সেটিকে ইউজ করে আমরা মূলধন বের করলাম, এবং মূলধন বের করলে আমাকে সুদও বের করতে পারবো, এবং সেটি থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট কিন্তু খুব ইজিলি PRT/100 এই ফর্মুলাতে আমরা বের করলাম। আমরা এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো খুব সুন্দর একটি কোশ্চেন। কি বলেছে? এক ব্যক্তি অবসর সময়ে এক ব্যক্তি অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকা কিছু ব্যাংকে এবং বাকিটা জমা রাখলেন পোস্ট অফিসে। প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। যদি পোস্ট অফিস এবং ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং 5% হয়, তবে কোথায় কত টাকা রেখেছেন? মানে আমাকে বলে দিচ্ছে 1 লাখ টাকা জমা দিয়েছে, কিন্তু কীভাবে রেখেছেন সেটা কিন্তু আমাকে বলেনি। মানে সেটি আমাকে 50,000 টাকা সমানভাবে ডিস্ট্রিবিউট করে রেখেছে, বা 30,000 টাকা পোস্ট অফিসে রেখেছে, বা 70,000 টাকা ব্যাংকে রেখেছে, এরকমভাবে আমাকে বলেনি। আমাকে ধরতে হবে কিভাবে, তাহলে সেটি বোঝার চেষ্টা করি। দেখো আমাকে কি কোশ্চেনে উল্লেখ করে দিয়েছে যে ব্যাংক এবং পোস্ট অফিসের যে বার্ষিক সুদের হার সেটি আমাকে বলে দিয়েছে, একটি 6%, একটি 5%। তার সাথে সাথে আমাকে কোনো বছরের কথা বলেনি। তাহলে প্রতি বছরের কথা যখন উল্লেখ আছে, মানে বছরের ইঙ্গিত করা আছে, সেটা হচ্ছে 1 বছরের কথা বলছে। ঠিক আছে, মূলধনের পরিমাণ আমার 1 লাখ টাকা, কিন্তু আমি জানি না কোন ব্যাংকে কত টাকা রেখেছে। আর সুদ বাবদ পাচ্ছে 5,400 টাকা, টোটাল সুদ পাচ্ছে, অর্থাৎ ব্যাংক এবং পোস্ট অফিসের টোটাল সুদ আমাকে বলে দিয়েছে 5,400 টাকা। তাহলে আমাকে প্রথম ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখব যে যদি মূলধনকে ধরে নেব যে কিছু ব্যাংকে রেখেছে আর কিছু রেখেছে পোস্ট অফিসে। আমি ধরে নেব, আমরা প্রথমে কিভাবে এটি এগাবো। মনে করি ব্যক্তিটি ব্যাংকে রাখেন X টাকা। যদি ব্যাংকে X টাকা রেখে থাকে, তাহলে পোস্ট অফিসে কত রাখবে? তাহলে পোস্ট অফিসে রাখেন এই টাকাটা। কারণ যদি ব্যাংকে যদি X টাকা রেখে, ধরো ব্যাংকে 30,000 টাকা রেখেছে, তাহলে পোস্ট অফিসে কত রাখবে? তাহলে 1 লাখ মাইনাস 30 মানে 70,000 টাকা। তাহলে ব্যাংকে রেখেছেন X টাকা, আমি ধরে নিলাম, তাহলে পোস্ট অফিসে রাখবেন কিন্তু 1 লাখ মাইনাস X টাকা। এবার প্রথম ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে বলতে পারি, ব্যাংকের যদি হিসাবে যদি আমি যাই, তাহলে দেখি আসল হচ্ছে বা মূলধন হচ্ছে X টাকা। সুদের হার ব্যাংক আমাকে বলেছে ব্যাংকের সুদের হার 5%, তাহলে সুদের হার আমাকে বলা হচ্ছে 5%। সময় 1 বছর, তাহলে ইন্টারেস্ট যদি I1 হয়ে থাকে, তাহলে I1 ইজ ইকুয়াল টু
PRT/100 অর্থাৎ x ইন্টু 5 ইন্টু 1/100 অর্থাৎ 5x/100 হবে, 5x/100 হবে ব্যাংকের দ্বারা দেওয়া সুদ। ঠিক আছে, এবার আমরা একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে বের করতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে বা পোস্ট অফিসের ক্ষেত্রে একই রকমভাবে বের করতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে যেটি পোস্ট অফিসের ক্ষেত্রে আসল 1 লাখ মাইনাস x টাকা, সুদের হার 6%, সময় 1 বছর। আমি সুদ জানি না, আমি সুদ ধরে নিচ্ছি I2 আর সেটি বের করব I2 = PRT/100। P হচ্ছে এখানে 1 লাখ মাইনাস x ইন্টু 6 ইন্টু 1/100 অর্থাৎ 6 ইন্টু 1 লাখ ইন্টু x/100 এই পজিশনে আসবে। এবার আমরা যদি কি বলেছে তারপরে কথাটা ভাবি। আমরা দুটির ইন্টারেস্ট বের করে নিয়েছি, দুটিরই ইন্টারেস্ট মানে ব্যাংক থেকে আমরা কত ইন্টারেস্ট পাচ্ছি সেটি আমাকে বলে দিয়েছে। ব্যাংক থেকে আমরা পাচ্ছি 5x/100 ইন্টারেস্ট, আর পোস্ট অফিস থেকে আমি 1 বছরের ইন্টারেস্ট পাচ্ছি 6 ইন্টু 8 অর্থাৎ আমরা দুটি ইন্টারেস্টে এত টাকা পাচ্ছি, আমরা ব্যাংক থেকে 1 বছর পর অ্যাজ এ ইন্টারেস্ট মানে সুদ হিসাবে। আবার এদিকেও আমরা সুদ হিসাবে 1 বছরে এত টাকা আমরা বের করতে পারছি, সেটি পোস্ট অফিসের ক্ষেত্রে। তাই দুটির সুদ আমি পেয়ে গেছি এখন 1 বছরে কত টাকা পাই, ব্যাংক থেকে কত টাকা পাই এবং পোস্ট অফিস থেকে কত টাকা পাই। এবার আমাদের এদের দুটির সুদের যোগফল কিন্তু 5,400 টাকা পাই আমাকে বলে দিয়েছে, অর্থাৎ আমাকে বলেছে যে সুদ বাবদ কিন্তু 5,400 টাকা পাই টোটাল দুটো মিলে। তাহলে আমরা কি করব, আমরা এই প্রশ্নানুযায়ী কি বলেছে, প্রশ্নানুযায়ী আমাকে বলে দেওয়া হয়েছে যে এই যে 5x/100 প্লাস 6 ইন্টু 1 লাখ মাইনাস x/100 এদের যোগফল হবে 5,400 টাকা, তাই তো বলেছে 5,400 টাকা। তো আমরা সেটি লিখে দিলাম। এবার আমরা ক্যালকুলেশন করব, লসাগু করব, যা করার করব আমরা। তাহলে 100 লসাগু হলো 5x থাকলো প্লাস 6 ভেতরে গুণ করলে 6 লাখ মাইনাস 6x = 400। 100 যদি আমরা গুণ করে দিই বা এদিকে যদি যোগ বিয়োগ করি একটু করে নিই তাহলে কি পাচ্ছি, মাইনাস x প্লাস 6 লাখ = 5,40,000। আমরা যদি 6 লাখ ওইদিকে নিয়ে যাই, মাইনাস x = 5,40,000 মাইনাস 6 লাখ, তাহলে কি পাচ্ছি, 5,40,000 থেকে 6 লাখ যদি বিয়োগ করে দিই মাইনাস 60,000 টাকা, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে বা x = 60,000। তাহলে আমরা কি পেলাম, x কি ধরেছিলাম, আমরা x ধরেছিলাম ব্যাংকে রাখা অর্থের কথা ধরেছিলাম আমরা x। তাহলে আমরা পেয়ে গেলাম অতএব ব্যক্তিটি ব্যাংকে 60,000 টাকা রাখেন এবং পোস্ট অফিসে রাখেন 1 লাখ মাইনাস 60,000 টাকা সমান 40,000 টাকা। তাহলে আমাকে উত্তর পেয়ে গেলাম আমরা 1 লাখ টাকা এবং 40,000 টাকা। আমরা বোঝাতে পেরেছি নিশ্চয় যে যখন আমাকে দুটি কন্ডিশন বলে দেবে, দুটি ইন্টারেস্ট বলে দেবে, সেই দুটি ইন্টারেস্ট আমরা মূলধনের এগেইনস্টে আমরা সুদ বের করলাম। কি বললো, আমাকে দুইটি ভাবে বললো যে 1 লাখ টাকা দুইটি জায়গায় রেখেছে। তো দুইটি জায়গায় আমরা প্রথমে বের করে নিলাম যে একটি জায়গায় 5 লাখ টাকা রেখেছে এবং অপর একটি জায়গায় এই x টাকা রেখেছে এবং অপর একটি জায়গায় 1 লাখ মাইনাস x টাকা রেখেছে। তারপর আমরা দুইটি ভাবে একটি প্রথম ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আমরা রেট অফ ইন্টারেস্ট 5% যেহেতু বলা আছে তার বেসিসে এর ইন্টারেস্ট বের করলাম
এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা একই রকমভাবে 6%কে ধরে 1,00,000 মাইনাস এক্সের আমরা রেট অফ ইন্টারেস্ট বের করলাম এবং আমাকে সেই দুটি ইন্টারেস্ট যোগ করলে 5,400 টাকা হবে, সেটি কিন্তু প্রশ্ন অনুযায়ী বলা আছে, আমরা সেটিকে ইউজ করলাম এবং শুধুমাত্র লসাগুর মাধ্যমে আমরা এক্সের ভ্যালু বের করলাম। যে এক্সের ভ্যালু বের করলো সেটি হচ্ছে 60,000, অর্থাৎ এক্স যে ব্যাংকে আমরা ধরেছিলাম ব্যাংকে কত টাকা রেখেছে, এক্স টাকা রেখেছে, তাহলে সেটি হচ্ছে 60,000। আর এই 40,000 টাকা পেলাম, সেটি 1,00,000 মাইনাস 60 অর্থাৎ 40,000 টাকা কিন্তু সে পোস্ট অফিসে রেখেছে, আমরা সেটি বের করলাম এই পদ্ধতি। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। খুব সুন্দর একটি কোশ্চেন দেখো, কোনো একটি মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদে, কোনো একটি মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদে 3 বছরের সুদে মূল্য হয় 4,960 টাকা এবং 5 বছরের সুদে মূল্য হয় 5,600 টাকা। মূলধন এবং বার্ষিক সুদের হার কত? দেখো আমাকে এখানে মূলধন দুটি ক্ষেত্রেই মূলধন সেম, কোনো মূলধন বলে দিয়েছে মানে দুটি ক্ষেত্রেই মূলধনের পরিমাণ কিন্তু সেম। ভালো করে কোশ্চেনটি বোঝার চেষ্টা করো। দুটি ক্ষেত্রে বলছে কোনো মূলধন, কোনো একটি নির্দিষ্ট মূলধন, মানে এই যে দুটি কথা বলেছে 3 বছরের সুদ এত এবং 5 বছরের সুদে মূল্যে এত, এই দুটি যে কথা বললো সেক্ষেত্রে কিন্তু একই মূলধন নিয়েই কিন্তু কাজ করেছে, অর্থাৎ দুটি ক্ষেত্রে মূলধন ভিন্ন নয়, মূলধন কিন্তু সেম। দ্বিতীয় বলছে বার্ষিক সরল সুদ করাও কিন্তু বার্ষিক সরল সুদের কিন্তু যে হার সেটিও কিন্তু সেম। আমাকে কি বলেছে তাহলে 3 বছরের সুদের মূল, অর্থাৎ যদি আসল যাই হোক না কেন যারা মূলধন, তাহলে আমরা প্রশ্নানুযায়ী কি বলছে, প্রশ্নানুযায়ী প্রথম ক্ষেত্রে দেখো মূলধন বা আসল প্লাস 3 বছরের যে সুদ, 3 বছরের যে সুদ সেটি যোগ করলে, কারণ আমরা জানি কি সুদ আসল মানে কি সুদ এবং আসল হচ্ছে মূলধন, সেটি এবং 3 বছরের যদি সুদ সেটি মিলে আমাকে বলে দিচ্ছে 4,960 টাকা। একই রকমভাবে মূলধন প্লাস 5 বছরের সুদ আমাকে বলে দিচ্ছে 5,600 টাকা। এই দুটি কিন্তু আমাকে বলা আছে এত টাকা। তাহলে এটি 1 নম্বর সমীকরণ দিলাম, এটি 2 নম্বর সমীকরণ দিলাম। দেখো লক্ষ্য করে দেখো আমাকে এটি বলতে যাচ্ছে, কোশ্চেন যেটি বলছে সেটাকে আমি সুন্দরভাবে লেখার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, নিজের মতন করে সরলীকরণ করার চেষ্টা করলাম যে মূলধন প্লাস 3 বছরের সুদ আমাকে বলে দিচ্ছে 4,960 টাকা, মূলধন প্লাস 5 বছরের সুদ আমাকে 5,600 টাকা বলে দিচ্ছে। কারণ কি সুদ হয়ে মূলের কথার অর্থ হচ্ছে মূলধন প্লাস সেই 5 বছরের সেই সুদ তাদের যোগফল। এবার আমরা যদি 1-2 করি, আমরা যদি 1-2 যদি করি তার অর্থ আমরা যদি এটি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে নিচের দিকে, আমরা সেটি করে দিচ্ছি, অর্থাৎ মাইনাস এবং আমরা পাচ্ছি কি মূলধন যদি কেটে যায় তাহলে -2 বছরের সুদ, কারণ বড়টা আগে লিখবো, ইজ ইকুয়াল টু আমরা যদি এটি বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 640 টাকা মাইনাস। এবার আমরা যদি একটু এই দুটি বিয়োগ করে 640 টাকা, আমরা মাইনাস কেটে গেল, অর্থাৎ 2 বছরের সুদ হলো 640 টাকা, 2 বছরের সুদ হলো আমার 640 টাকা। তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ 640/2 টাকা, তাহলে 3 বছরের সুদ কত, 640 × 3/2 এত টাকা। তা 2 দিয়ে আমরা কাটাকুটি করি, 2 3 6, 2 2 4 0, অর্থাৎ 3 0 0, 3 2 6, 3 3 9, 960 টাকা সুদ পাচ্ছি 3 বছরের সুদ। এবার যদি 1 নম্বর সমীকরণে আমি 3 বছরের সুদ যদি বসিয়ে দিই, দেখো 1 নম্বর সমীকরণে আমরা 3 বছরের সুদ আমরা কি পেয়ে গেলাম, 3 বছরের সুদ কিন্তু বের করে ফেললাম, এই পাওয়াতে 960 টাকা। তাহলে যদি আমরা প্রথম 1 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে মূলধন প্লাস 3 বছরের সুদ 960 টাকা ইজ ইকুয়াল টু 4,960 টাকা লেখা আছে। তাহলে মূলধন কি পাচ্ছি, মূলধন ইজ ইকুয়াল টু 4,960 মাইনাস 960 ইজ ইকুয়াল টু 4,000 টাকা। আমরা খুব ইজিলি কিন্তু মূলধন বের করতে পারলাম, অর্থাৎ মূলধনের কিন্তু কাজ আমার হয়ে গেল, অর্থাৎ আসল কত টাকা সেটি কিন্তু ইজিলি কিন্তু আমরা বের করে নিলাম 4,000 টাকা। এবার আমরা কি পেলাম, আমরা আসল 4,000 টাকা পেয়ে গেছি, চলো আসল 4,000 টাকা পেয়ে গেছি, যে পি ইজ ইকুয়াল টু 4,000 আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আমরা যদি যে কোনো কন্ডিশন আমরা যদি 1 নম্বর সমীকরণকেই ধরে নিই, 1 নম্বর সমীকরণকে যদি ধরে নিই তাহলে আসল 4, তাহলে 3 বছরের সুদ কত, 3 বছরের সুদ ইন্টারেস্ট যদি 960 আমি ধরে নিই, 3 বছরের সুদ 960 আমি ধরে নিই। এবার আবার বছর কি 3 বছর, তাহলে আর কত আমরা বের করতে পারবো কিভাবে, আই ইজ ইকুয়াল টু PRT/100, আই কত বা আমরা I 960, পি কত
4000, আর জানি না টি হচ্ছে 3/100। এটিকে যদি আমরা সুন্দরভাবে লিখি তাহলে আমরা কি পাবো, আর ইজ ইকুয়াল টু, এটিকে যদি সুন্দরভাবে লিখি আমরা পাবো আর ইজ ইকুয়াল টু 960 ইন্টু 100/4000 ইন্টু 3, ঠিক এই আকারে কিন্তু আসবে। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি বা কাটাকুটি করে নিই তাহলে এই দেখো এই 3টি শূন্য এবং এই 3টি শূন্য কেটে যাবে এবং আমরা খুব ইজিলি 4 1 4 2 8, 4 2 8 16, 4 4 16, 3 8 24, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু আমরা 8 পাচ্ছি। অতএব আমরা লিখতে পারি নির্ণেয় সুদের হার ইজ ইকুয়াল টু 8%। আমরা কিন্তু লিখতে পারি 8%, মানে আমরা যে দুটি কাজ কিন্তু করতে বলেছিল সেটি বের করে ফেলেছি। কারণ আমরা এই পদ্ধতিতে অলরেডি আমরা 4000 টাকা আসল পেয়ে গেছি। আসল যদি পেয়ে যায় সেখানে আমরা 3 বছরের সুদও পেয়ে গেছি। 3 বছরের সুদ যখন পেয়ে গেছি তাহলে 3 বছরও পেয়ে গেছি, তারপরে সুদও পেয়ে গেছি। আমরা শুধুমাত্র 3টি জিনিস পেয়ে গেছি, তাহলে আর বের করা আর কোনো প্রবলেম ছিল না। কারণ আমাদের ফর্মুলা আমরা জানি আই ইজ ইকুয়াল টু PRT/100। সেই পদ্ধতিতে আমরা কিন্তু এর অ্যান্সার করলাম। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। দেখো কি বলেছে, দেখো নেক্সট কোশ্চেন যেটি আছে খুব ইন্টারেস্টিং একটি কোশ্চেন এবং 2015-তে কিন্তু এই কোশ্চেনটি এসেছিল, খুব ভালো একটি কোশ্চেন। দেখো একজন লোক 7% হারে সরল সুদে 4000 টাকা ধার নেন। কোনো একটি জায়গায় সে প্রথমে কোনো একটি ব্যাংকে বলো বা যে কোনো একটি জায়গায় সে প্রথম বছরে 7% হারে 7% হারে 4000 টাকা কিন্তু ধার করে, 7% হারে 4000 টাকা ধার করে। তারপরে কি প্রথম ধারের ঠিক এক বছর পর সে আবার 8% হারে 4000 টাকা আবার ধার করে। তারপরে কি বলছে, প্রথম ধার নেওয়ার কত বছর পর এই দুটি ধারের সুদ সমান হবে। অর্থাৎ আমাকে বলছে যে এই দুটি যে ধার নিল, প্রথমটা হচ্ছে 7% হারে 4000 টাকা, দ্বিতীয়টা ঠিক তার এক বছর পর 8% হারে 4000 টাকা হারে আমাকে ধার নিয়েছে। বলছে এই যে ধারের সুদ, এই দুটি সুদ কত বছর পর সেম হয়ে যাবে, মানে দুটি ধারের সুদ সেম হয়ে যাবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কী ধরবো, আমরা ধরে নেব যে প্রথমে আমরা ধরি ব্যক্তিটি প্রথম ধারের টি বছর পর সুদ দুটি সমান হয়ে যাবে। আমরা কি ধরলাম যে ব্যক্তিটি যে প্রথম ধারের টি বছর পর সুদ দুটি সমান হয়ে যাবে। তার অর্থ হচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা 7%, অথবা রেট অফ ইন্টারেস্ট 7%, 4000 টাকা মানে পি হচ্ছে 4000, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। টি সময় হচ্ছে আমি টি বছর, প্রথম ক্ষেত্রে আমরা টি বছর ধরে নিলাম যে টি বছর পর সমান হবে, তো টি। এবার ইন্টারেস্ট আমরা এখান থেকে বের করবো, আমরা ইন্টারেস্ট আমরা I1 ধরে নিচ্ছি ফার্স্ট ক্ষেত্রে। আমরা প্রথম ক্ষেত্রে কি ধরে নিচ্ছি, ইন্টারেস্ট হচ্ছে I1 হচ্ছে প্রথম ক্ষেত্রের ইন্টারেস্ট, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখলাম যে আর ইজ ইকুয়াল টু 8%, পি ইজ ইকুয়াল টু 4000 অ্যাজ ইট ইজ, টি এখানে T-1। কেন T-1? কারণ এই যে সময়টি টি বলেছে এটি প্রথম ধারের ক্ষেত্রে তো টি সময় পরে কিন্তু ম্যাচ হয়ে যাবে, কিন্তু প্রথম ধারে যখন টি বছর পর এর যে ইন্টারেস্টটা বের হবে তখন কিন্তু দ্বিতীয় ধারটি এক বছর পরে নেওয়ার জন্য তার থেকে এক বছর কম সময়কাল লাগবে। তাহলে আমি এই যে সময়কালটি যদি এটি টি বছর পর সময় ম্যাচ হয়ে যায় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু তার ইন্টারেস্ট যেটি হবে সেটি এক বছর কমের ইন্টারেস্টকে ক্যালকুলেট করবে। কারণ সে এক বছর পরে ধারটি নিয়েছে, মানে এই প্রথম ক্ষেত্রে ইন্টারেস্টটি যেমন টি বছরের জন্য হবে, দ্বিতীয় ক্ষেত্রে ইন্টারেস্টটি T-1 বছরের জন্য হবে। এই কারণ এটি ধারটি এক বছর পরে নিয়েছে। অর্থাৎ এটি যদি ধরো 8 আমি ধরলাম 8 বছরের জন্য নিয়েছে, তাহলে এটি এক বছর পরে নেওয়ার জন্য এটি 7-এর জন্য ক্যালকুলেশন হবে, 8-1 7-এর জন্য ক্যালকুলেশন হবে। তো আমরা সেটি করার চেষ্টা করলাম, বা আমরা টি ধরাতে আমরা একটিতে T-1 ধরে আমরা কনসিডার করব। তাহলে এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমরা I ইজ ইকুয়াল টু আমরা I2 ধরে নিচ্ছি, সেটি আমরা জানি না। তাহলে প্রথম ক্ষেত্রে I কি হবে, I1 ইজ ইকুয়াল টু PRT/100, মানে পি হচ্ছে 4000, আর হচ্ছে 7 ইন্টু টি থাকলো বাই 100 মানে 100 থাকলো, এরকমই হবে। দ্বিতীয় ক্ষেত্রে I2 ইজ ইকুয়াল টু 4000, তো অ্যাজ ইট ইজ থাকবে ইন্টু 8 ইন্টু T-1/100। এবার কি বলেছে, এই যে দুটি ইন্টারেস্ট এই দুটি সেম হয়ে যাবে, তার অর্থ হচ্ছে আমি বলতে পারি যে এখন
4000 প্রশ্নানুযায়ী 4000 into 7 into t by 100 is equal to 4000 into 8 into t minus 1 by 100। এই দুটি সমান, কারণ এদের সুদ বলছে সমান হয়ে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বের করলাম যে টি সময় পর এর সুদ কত, দ্বিতীয় ক্ষেত্রে বের করলাম এই টি মাইনাস 1 সময় পর এর সুদ কত। আর এই যে সুদ বের হলো এই দুটি সমান হয়ে যাবে কিন্তু। তাহলে আমরা সমান যদি করে ফেলি তাহলে প্রথম দেখছি দেখো এই 100 গেল, এই 4000 কেটে গেল, তাহলে বাম দিকে পড়ে থাকলো কি 70 আর ডান দিকে পড়ে থাকলো কি 80 মাইনাস 8, বা এইটি যদি এদিকে নিয়ে আসে কী হবে -70 মাইনাস 80 ইজ ইকুয়াল টু -8, বা -t ইজ ইকুয়াল টু -8, মাইনাস কেটে গেল, অর্থাৎ টি কি গেল 8। অর্থাৎ নির্ণয়, তাহলে কি লিখবো আমরা, অতএব 8 বছর পর সুদ দুটি সমান হবে। 8 বছর পর সুদ দুটি সমান হবে কিন্তু আমরা বের করে ফেললাম। খুব সুন্দর। আমরা কিন্তু দেখো শুধু লজিককে কাজে লাগাচ্ছি না, আমরা শুধুমাত্র ফর্মুলাকে কাজে লাগাচ্ছি না, তার সাথে সাথে আমরা যে কোশ্চেনে যেভাবে আমাকে বলছে সেই বিষয়টিকে বুঝছি এবং সেই বিষয়টিকে ইউজ করছি অ্যাজ এ আমাকে এই কোশ্চেনের অ্যান্সার বের করতে। তো আমরা প্রথমে যদি এটি বুঝে নিতে পারি যে এই পদ্ধতিগুলি কীভাবে আমরা ইউজ করব, বা তার যে কথাবার্তা বা তার যে কোশ্চেনের চাল সেটি কীভাবে ধরবো, তাহলে সেটি আমরা শুধুমাত্র করতে পারি প্র্যাকটিসের জন্য, এই প্র্যাকটিসের উপর এবং তার বেসিক যে ধারণা সেটি ক্লিয়ার করে। তাহলে সেটা আমরা করার চেষ্টা করছি। এবার নেক্সট একটি কোশ্চেন, খুব সুন্দর একটি কোশ্চেন, যেটি 1993 এবং 2002 দুটি বছর এসছে, এবং এই কোশ্চেনটি খুব একটি ভালো একটি জায়গা আছে, খুব সুন্দর একটি কোশ্চেন। দেখো কি বলছে, কোশ্চেনটি ভালো করে পড়ার চেষ্টা করি। প্রথমে বলছে এক ব্যক্তি তার সঞ্চয়ের কিছু অংশ ব্যাংকে, বাকি অংশ পোস্ট অফিসে জমা রাখেন। তার বছরের শেষে তার যে আয় হয় সেটি সমস্ত টাকা অঙ্কে রাখলে তার চেয়ে 50 টাকা বেশি হতো। ভালো করে আবার কি বললো, যে তার বছরের শেষে যা আয় হয়, মানে কি তার আয় হয় মানে অর্থ হচ্ছে সেই ব্যক্তিটি কিছু টাকা, এখানে 5700 বলেছে, আমি প্রথমে যেহেতু কোশ্চেনটি পড়ে নিচ্ছি বলে দিচ্ছি। দেখো একটি ব্যক্তি তার সঞ্চয়ের কিছু অংশ ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন, ঠিক আছে, পোস্ট অফিসে জমা রাখেন, এবং তারপরে এক বছরের শেষে মানে এখানে বছরে ইঙ্গিত করে দিচ্ছে 1 বছর, তা বছরের শেষে তার যে আয় হয় তার অর্থ হচ্ছে পোস্ট অফিস এবং আগের মতন একটি কোশ্চেন করেছিলাম যে 1 লাখ টাকা তিনি কিছু ব্যাংকে রাখেন, তিনি কিছু পোস্ট অফিসে রাখেন। আমাকে বলে দেয়নি কত টাকা পোস্ট অফিসে রেখেছে এবং কত টাকা ব্যাংকে রেখেছে, আমাকে বলা নেই। তাই আমি ধরে নেব যে তার যে সঞ্চয়ের টাকা 5700 টাকা আমাকে বলে দিচ্ছে, সেটির এক্স টাকা ব্যাংকে রেখেছে এবং 5700 মাইনাস এক্স টাকা পোস্ট অফিসে রাখা আছে। প্রথমে আমরা সেটা ধরবো, আমরা ধরে এগাচ্ছি। দেখো প্রথমে মনে করি ব্যক্তিটি ব্যাংকে রাখেন এক্স টাকা। যদি ব্যাংকে এক্স টাকা রাখে তাহলে পোস্ট অফিসে কত রাখবে, ভালো করে বোঝার চেষ্টা করো। পোস্ট অফিসে রাখবে কত, তার টোটাল টাকা আছে 5700, তার মধ্যে সে এক্স টাকা রেখে দিয়েছে ব্যাংকে, তাহলে 5700 মাইনাস এক্স টাকা সে রাখবে পোস্ট অফিসে, স্বাভাবিক ব্যাপার। এবার আমাকে আরেকটা জিনিস বলে দিয়েছে যে ব্যাংকের এবং পোস্ট অফিসের ধারের ইন্টারেস্ট পরিমাণ হচ্ছে 10% এবং 8%, ঠিক আছে। এবং আমাকে কি বলেছে, এই ইন্টারেস্ট হচ্ছে 10% এবং 8%, কত 1 বছরের, ঠিক আছে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা বের করছি যে প্রথম ক্ষেত্রে ব্যাংকের সুদ আমরা বের করার চেষ্টা করছি, ব্যাংকের সুদ আমি বের করার চেষ্টা করছি, ঠিক আছে। তার জন্য কী দরকার, আসল মানে পি দরকার, সেটি হচ্ছে এক্স টাকা, ঠিক আছে। তারপরে কি সুদের হার দরকার আমার, সুদের হার আমি জানি ব্যাংকের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট আমাকে বলে দিয়েছে 10%, আমাকে বলে দেওয়া আছে, খুব ভালো কথা। সময় আমাকে 1 বছরের কথাই বলেছে, তাহলে বছর কীভাবে বুঝলাম 1 বছরের কথা বলেছে, কারণ বলেছে দেখো তার বছরের শেষে আমাকে কথা বলছে, তাহলে 1 বছর। তাহলে আমাকে এই সুদ বের করতে পারবো, ব্যাংকের সুদ বের করতে পারবো। সেটি যদি I1 হয়ে থাকে, আমি ধরে নিচ্ছি, তাহলে I1 ইজ ইকুয়াল টু PRT/100, মানে x ইন্টু 10 ইন্টু 1/100, তার অর্থ হচ্ছে x/10 টাকা। অর্থাৎ আমি ব্যাংকে x/10 টাকা কিন্তু সুদ হিসাবে পাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে পোস্ট অফিসের সুদ,
পোস্ট অফিসের সুদ আমি যদি I2 আমি জানি না, সেটি আমি I2 ধরে নিচ্ছি। পোস্ট অফিসের পি বা আসল হচ্ছে 5,700 মাইনাস এক্স। আমি এক্ষেত্রে পি লিখে দিচ্ছি, তোমরা কিন্তু আসলই লিখবে পরীক্ষায়। আমি আর ইজ ইকুয়াল টু, এখানে পোস্ট অফিসের ক্ষেত্রে 8% আমাকে বলে দিচ্ছে, এবং টি ইজ ইকুয়াল টু 1 বছর আমাকে বলা আছে। তাহলে I2 ইজ ইকুয়াল টু কি, I2 হচ্ছে 5,700 মাইনাস এক্স ইন্টু 8 ইন্টু 1/100। আমরা যদি কাটাকুটি করে নিই তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে 4 দিয়ে যদি কাটাকুটি করি, 4 2 8, 4 25 100, অর্থাৎ হচ্ছে 5,700 মাইনাস এক্স ইন্টু 2, আমরা আগে লিখে দিচ্ছি 2/25, এত টাকা। তার মানে 2 ইন্টু 5,700 মাইনাস এক্স বাই 25 হচ্ছে আমরা পোস্ট অফিসের সুদ। তাহলে এখন আমরা যা যা জিনিস করলাম সেখান থেকে দুটো জিনিস পেলাম। এক হচ্ছে 10% বার্ষিক সরল সুদে 1 বছরে এক্স টাকা যদি আমরা পোস্ট অফিসে রাখি, সেখান থেকে সুদ পাচ্ছি আমরা x/10 টাকা। একই রকমভাবে 5,700 মাইনাস এক্স, এই টাকাটি 8% সরল সুদে 1 বছরের সুদ যেটা পাচ্ছি 2 ইন্টু 5,700 মাইনাস x/25, এই টাকাটি পাচ্ছি। এদের যোগফল কত? এদের যোগফল করলে আমি যে টাকাটি পাচ্ছি, অর্থাৎ সুদ হিসাবে যে টাকাটি পাচ্ছি, সে টাকাটি কত? তাহলে মোট সুদ পাচ্ছি আমি, মোট সুদ কথা হচ্ছে পোস্ট অফিস প্লাস মানে I1 প্লাস I2, অর্থাৎ আমি মোট সুদ মানে পোস্ট অফিস এবং ব্যাংক থেকে যে টোটাল সুদ পাচ্ছি সেটি কত পাচ্ছি, x/10 প্লাস 2 ইন্টু 5,700 মাইনাস x/25, এটি পাচ্ছি। এবার এই 25 এবং 10-এর লসাগু কত? 10 লসাগু হচ্ছে 50, লসাগু করে দিই, 10 5 50, তাহলে 5x প্লাস আমরা যদি 2 দিয়ে ভেতরে গুণ করে দিই, না 2 দিয়ে কেন গুণ করবো, 25 2 50 মানে 4 দিয়ে ভেতরে গুণ করবো, তাহলে 4 ইন্টু 5,700 যদি করি আমরা পাচ্ছি 4 ইন্টু 0 0 7 4 28, 8 হাতে 2 4 5 4 20, 2 22, 22,800 মাইনাস 4x, এইটি পাচ্ছি। বা এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স প্লাস 22,800, এক্স প্লাস 22,800 বাই 50 টাকা। এইটা কি পাচ্ছি, এই যে এক্স প্লাস 22,800 বাই 50, এই টাকাটা পেলাম কি, ব্যাংক এবং পোস্ট অফিসের দ্বারা যে রেট অফ ইন্টারেস্ট বলেছে মানে 10% এবং 8% তারা রেট অফ ইন্টারেস্ট রাখার পর তার যে বছরের শেষে যে ইন্টারেস্টটি পাই সেটি কিন্তু আমরা বের করলাম, এক্স প্লাস 22,800 বাই 50। এবার আরও কি বলেছে দেখো, এবার বলেছে যদি সমস্ত টাকা তিনি যদি ব্যাংকে রাখতেন তাহলে তার 50 টাকা বেশি আয় হতো। অর্থাৎ সব টাকাটা যদি তিনি ব্যাংকে রাখতেন তাহলে তার 50 টাকা বেশি আয় হতো। এবার সব টাকা মানে কি, সব টাকা মানে 5,700, ব্যাংকে কত সুদ দিচ্ছে 10%, তাহলে 5,700 টাকা 10% হারে 1 বছরের সুদ কত আমরা বের করছি। তাহলে তিনি যদি সব টাকা, আমরা যদি লিখি, তিনি যদি সব টাকা ব্যাংকে রাখতেন তাহলে মোট সুদ পেতেন কত, কত, PRT/100, I ইজ ইকুয়াল টু PRT/100। পি হচ্ছে আসল 5,700 টাকা পুরোটাই, আর ব্যাংক কত দিচ্ছে 10% রেট দিচ্ছে, টি কত 1 বছরের জন্য বাই 100 কেটে দিল, তাহলে 570 টাকা। তাহলে ব্যাংক থেকে তিনি যদি পুরো টাকা ব্যাংকে রাখতেন তাহলে 570 টাকা পেতেন, আর তিনি যখন পোস্ট অফিস এবং ব্যাংকে ডিস্ট্রিবিউট করে রেখেছেন তখন তিনি পাচ্ছেন হচ্ছে এক্স প্লাস 22,800 বাই 50 টাকা। এদের মধ্যে যে পার্থক্য, মানে এই যে পয়সাটি এটি হচ্ছে বেশি এর থেকে, কত, এই টাকাটি এর থেকে এই টাকাটি কিন্তু 50 টাকা বেশি, আমাকে বলে দিচ্ছে প্রশ্নানুযায়ী 50 টাকা বেশি। তাহলে প্রশ্নানুযায়ী আমি লিখতে পারি, আমি বলতে পারি যে এক্স প্লাস 22,800 বাই 50 প্লাস 50 ইজ ইকুয়াল টু 570। এই 50 টাকাটি বেশি, কারণ এই অংশটি কিন্তু 50 টাকা বেশি এর তুলনায়। তাহলে প্রশ্ন অনুযায়ী এক্স প্লাস 22,800 বাই 50 প্লাস 50 ইজ ইকুয়াল টু 570, এটি হচ্ছে প্রশ্ন অনুযায়ী। আমরা যদি ক্যালকুলেশন করি, বা এক্স প্লাস 22,800 বাই 50 ইজ ইকুয়াল টু 570 থেকে 50 দিকে গেলে হয়ে যাবে 520
বা এক্স ইজ ইকুয়াল টু 520 ইন্টু 50 মাইনাস 22,800। 0 0 5 10 0 হাতের 1 5 5 25 1 26 26,000 মাইনাস 22,800 অর্থাৎ 3,200। তাহলে অতএব তিনি এক্স টাকা, অর্থাৎ কি এক্স টাকা আমরা কি ধরেছি, তাহলে তিনি এক্স টাকা আমি ধরেছি ব্যাংকে রেখেছেন। তাহলে তিনি কি বলেছে, আমাকে কোশ্চেন কি বলেছে, আমাকে তার সঞ্চয়ের পরিমাণ ছিল এত টাকা, তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। তাহলে আমরা এক্স কি ধরেছি, ব্যাংকে রাখা টাকা ধরেছি। তাহলে অতএব তিনি ব্যাংকে রেখেছিলেন, অতএব তিনি ব্যাংকে রাখেন 3,200 টাকা এবং পোস্ট অফিসে রাখেন 5,700 মাইনাস 3200 0 0 5 2500 টাকা। তিনি ব্যাংকে রেখেছিলেন 3,200 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন 2,500 টাকা। আমরা খুব সিম্পলি, খুব সুন্দরভাবে এই কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার করতে পারি। এবার আমরা নেক্সট কোশ্চেন আসছি। দেখো বলে যে কিছু টাকা 3 বছরের সুদ, সরল সুদে সহ 944 টাকা হয়। কোনো কিছু টাকা 3 বছরে সরল সুদ সহ 944 টাকা হয়। যদি বার্ষিক সরল সুদের হার 25% বৃদ্ধি হয় তবে একই সময় ওই টাকা সুদে মূলে 980 টাকা হয়। তাহলে সুদের হার এবং মোটের টাকার পরিমাণ নির্ণয় করো। আমাকে প্রথমে দুটি কন্ডিশন দিয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমি মূলধন বলেনি, আর আরেকটি কথা কন্ডিশন বলেছে যে সুদের বার্ষিক সুদের হার 25% বৃদ্ধির কথা বলা হয়েছে। অর্থাৎ যদি কোনো একটি টাকা মূলধন আমি ধরে নিচ্ছি, ধরো মূলধন হচ্ছে এক্স টাকা, তাহলে তার 3 বছরের সুদ, মূলধন যদি এক্স হয়ে যায় তার 3 বছর সময় হচ্ছে 3 বছর। আমাকে পার্সেন্টেজ আমাকে যে রেট অফ ইন্টারেস্ট কিন্তু বলে দেয়নি। তাহলে আমি যদি রেট অফ ইন্টারেস্ট যদি আর ধরে নিই বা আমি ওয়াই ধরে নিই, ধরো তাহলে যদি আমি ধরে নিই যে সুদের হার ইজ ইকুয়াল টু ওয়াই পার্সেন্ট আমি ধরে নিলাম, তাহলে এই প্রথম ক্ষেত্রে কি বলছে, সুদ ইন্টারেস্ট কত পাবো আমরা, ইন্টারেস্ট I1 আমি ধরে নিচ্ছি, সেটি হচ্ছে পি মানে এক্স ইন্টু 3 ইন্টু ওয়াই বাই 100। তার অর্থ হচ্ছে 3y/100। দেখো 3y/100, 3xy/100, এখান থেকে পাচ্ছি আমি 3xy/100। এটি প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে দেখো মূলধন আমি একই রাখলাম, সেটি হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, সময় একই বলে দিয়েছে আমাকে, সময় 3 বছরের কথাই কিন্তু বলেছে, 3 বছর থাকলো, একই সময় থাকলো। কিন্তু সুদের হার 25% বৃদ্ধি পেয়েছে। 25% বৃদ্ধি পাওয়ার অর্থ কি, এখন সুদের হার কত হবে, সুদের হার এখন হবে y% তো ছিল প্লাস y ইন্টু 25/100, এটি হবে। তার অর্থ হচ্ছে 100y প্লাস 25y/100 অর্থাৎ 125y/100 বা 25 আমি যদি কাটাকুটি করে দিই, 25 5 100, 25 4 100 মানে 5y/4%। তাহলে এখন সুদের হার কিন্তু 5y/4%। কী করে করলাম, কারণ সুদের হার এখন বলছে আমরা 25% বৃদ্ধি পেয়েছে, কার, বার্ষিক সুদের হারের থেকে। তাহলে বার্ষিক সুদের হার আমরা আগে ওয়াই ধরেছিলাম, তার আমাকে যে সুদের হারটি বেড়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো, এই ওয়াইয়ের 25% বেড়েছে, তাহলে এখন সুদ কত হবে, রেট অফ ইন্টারেস্ট কত হবে, ওয়াই প্লাস যতটুকু বেড়েছে সেটি হলো 5y/4%। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেছি। সুদ আমি জানি না, তাহলে আমাকে বের করব। সুদ আমি এখানে I2 ধরে নিচ্ছি, অর্থাৎ I2 ইজ ইকুয়াল টু পি এখানে এক্স থাকলো, আর কি, আর 5y/4 ইন্টু টি মানে এখানে 3/100। অর্থাৎ আমি পাচ্ছি 5 3 15 xy বাই, বা আমরা কেটে যাবে 5 5 20 100, 3xy বাই 80
টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে 3xy/100 পেলাম, প্রথম ক্ষেত্রে 3xy/100 পেলাম, 3xy/100 পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমরা পেলাম 3xy/80, ঠিক আছে, 3xy/80, ঠিক আছে, এখানে কোনো ডাউট নেই। এবার দেখো আমরা লক্ষ্য করে দেখেছি আমাকে কি বলছে, যে সুদে মূলের কথা বলেছে 980 একবার 940। এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমাকে সুদ মূল হচ্ছে 940, অর্থাৎ আমার যে মূলধন কত x টাকা প্লাস সুদ কত 3xy/100, সেটি আমাকে বলেছে 944 টাকা প্রথম ক্ষেত্রে। ফার্স্ট কেসে আমাকে বলছে এক্স মানে হচ্ছে সুদ, এবং সুদ এইটি হচ্ছে 3xy সুদ, এবং মূলধন তাদের যোগফল হচ্ছে 944 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে একই রকম মূলধন প্লাস যে ইন্টারেস্ট পেলাম 3xy/80, 3xy/80, সেটি কিন্তু আমাকে সমান বলছে 980 সঙ্গে সমান বলছে। এই দুটি কিন্তু আমাকে সমান বলছে, মানে এটি একটি ফার্স্ট কন্ডিশন, এটি একটি সেকেন্ড কন্ডিশন। এই দুটি কন্ডিশন আমি পাচ্ছি, যেখানে আমাকে বলা হচ্ছে যে এই x প্লাস 3xy ইজ ইকুয়াল টু 944, আর এখানে বলা হচ্ছে x প্লাস 3xy/80 ইজ ইকুয়াল টু 980। এবার আমরা এখান থেকে যদি আরেকটু কাজ করি, এখান থেকে যদি আমরা এখানে 1 নম্বর সমীকরণ না রেখে আমরা যদি আরেকটু কাজ করতে পারি, তাহলে কী করতে পারি, আমরা নেক্সট লাইনে আমরা 3xy/100 ইজ ইকুয়াল টু 944 মাইনাস এক্স করতে পারি, এক্সকে ওদিকে নিয়ে গেলাম, বা xyকে যদি রেখে দিই তাহলে পাচ্ছি আমরা এরকম পাচ্ছি 100 ইন্টু 944 মাইনাস এক্স বাই 3, এরকম পাচ্ছি, তাই তো 944/x 100/80 পাচ্ছি, এটা প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে এই 2 নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছি, একই রকমভাবে দেখো xy ইজ ইকুয়াল টু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 980 মাইনাস এক্স আসছে, আর এদিকে 80/3। তাহলে আমরা এই এখন আমরা একে 1 নম্বর দিচ্ছি আর একে 2 নম্বর দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি যাচ্ছে দেখো, দুটি সম্পর্ক থেকে xy এর ভ্যালু পাচ্ছি, একটি হচ্ছে 100/3, একটি পাচ্ছি 100/3 ইন্টু 944 মাইনাস এক্স, আরেকটি সম্পর্ক পাচ্ছি xy এর মান পাচ্ছি 80/3 980 মাইনাস এক্স। তখন xy দুটির ক্ষেত্রে xy এর মান, দুটির ক্ষেত্রে কিন্তু এখানে xy এর মান নির্ণয় করছে, দুটির ক্ষেত্রে xy এর মান নির্ণয় করছে। তাহলে xy যেটি সেটির মান বেরাবে, সেটি তো সমান, সেটি তো একই হবে। তাহলে এই যে মান, তার অর্থ হচ্ছে এই যে মানটি আর এই যে মানটি এটি কিন্তু সমান, সেটি কিন্তু সমান, এটি বলতে চাইছে, কারণ এটি দুটি এক্স এবং ওয়াই এর গুণফলকে ইন্ডিকেট করছে, এবং এক্স ওয়াই দুটির গুণফল যদি এটি হয় তাহলে এটি এবং এটিও সমান হবে। তার অর্থ আমি বলতে পারি এরকম যে 100/3 ইন্টু 944 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 80/3 ইন্টু 980 মাইনাস এক্স। এই দুটি কিন্তু সমান। 3 কেটে গেল, আমরা 3 কাটতে পারি, আবার 20 দিয়ে কাটতে পারি। 20×5 100, 20×4 80, এবং তারপরে আমরা ভেতরে গুণ করতে পারি, তাহলে কি পাচ্ছি, এবার যদি আমরা ভেতরে এই 5কে যদি গুণ করে দিই, যদি ভেতরে আমরা 5কে গুণ করে দিই তাহলে পাচ্ছি কি, 5-এর সঙ্গে 944 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 4720, 5×4 20, 0-2, 5×4 20, 20 আর 2 22, 2 হাতে 2, 4×9 5×9 45, 46 4720, 4720, 4720 মাইনাস 5x ইজ ইকুয়াল টু একই রকমভাবে এটি 4×0, 4×8 32, 2 হাতে 3, 4×9 36, 7 39, 3920 মাইনাস 4x। এই অবস্থায় আসবে। আমরা এক্সগুলোকে যদি একদিকে নিয়ে চলে আসি, তাহলে কি পাচ্ছি, তাহলে মাইনাস 5x প্লাস 4x ইজ ইকুয়াল টু 3920 মাইনাস 4720, বা এদিক থেকে পাচ্ছি মানে মাইনাস এক্স, এদিক থেকে যদি আমরা বিয়োগ করি পাচ্ছি, দেখো এবার যদি আমরা এই দুটিকে বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 800 মাইনাস 800 আমরা কেটে দিলাম, বা এক্স ইজ ইকুয়াল টু 800, এক্স ইজ ইকুয়াল টু অর্থাৎ আমাদের মূলধন এখন পেয়ে গেলাম যে এক্স ইজ ইকুয়াল টু 800, অর্থাৎ এই যে আমাকে মূলধন যেটি বলেছিল সেটি কিন্তু আমি বের করে নিলাম 800। এবার মূলধনটি এই এক্স, এই যে এক্স এইটি যে কোনো একটি জায়গায় তুমি বসিয়ে দাও, যে কোনো একটি সমীকরণে তুমি বসিয়ে দাও, তাহলে তুমি কিন্তু ওয়াই এর ভ্যালু কিন্তু পেয়ে যাবে। যে কোনো একটি সমীকরণে এই এক্সের ভ্যালু, এক্সের মান যে কোনো তুমি সমীকরণে বসিয়ে দাও, 1 নম্বর হোক বা 2 নম্বর হোক, তুমি কিন্তু ওয়াইয়ের মান পেয়ে যাবে। আর ওয়াইয়ের মান দেখবে তুমি পাবে 6%, অর্থাৎ 6% বার্ষিক সুদে আমরা
এটি করবে, এটি তুমি বাড়িতে করবে। এই এক্সের ভ্যালু তুমি যে কোনো সমীকরণে বসিয়ে তুমি কিন্তু ওয়াইয়ের মান বের করতে পারো, যেটি তুমি বাড়িতে কিন্তু ট্রাই করবে বলে আমার বিশ্বাস, এবং তুমি দেখবে এর অ্যান্সার পাবে 6%। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেনে দেখার চেষ্টা করছি। খুব সুন্দর একটি অঙ্ক দেখো, এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে প্রত্যেকে 1,20,000 টাকা পাবে। দেখো, আমরা জানি না যে তিনি কাকে কত টাকা দিয়েছেন, কিন্তু একটা জিনিস বলে দিয়েছে যে তার 2টি মেয়ের যখন বয়স 18 হবে তখন প্রত্যেকটি মেয়ে 1,20,000 টাকা করে পাবে। 1,20,000 টাকা পাবে মানে তার সুদে আসলে, অর্থাৎ সুদে মূলে সমস্ত টাকা ব্যাংক থেকে পাবে 1,20,000 টাকা, মানে সুদে আসলে 1,20,000 টাকা পাবে দুজনেই আলাদা আলাদাভাবে। এবার ব্যাংকের বার্ষিক সুদ 10% বলে দিয়েছে, এবং মেয়েদের বর্তমান বয়স হচ্ছে 13 বছর এবং 8 বছর। 18 বছর হতে গেলে দেখো, ছোটো মেয়ের যদি বয়স 13, বড় মেয়ের বয়স 13 বছর এবং ছোটো মেয়ের বয়স 8 বছর, তাহলে আমাকে 18 বছর হতে গেলে প্রথমে বড় মেয়েকে টাকাটি 5 বছর ধরে খাটবে, এবং ছোটো মেয়ের ক্ষেত্রে আমাকে 10 বছর ধরে কিন্তু পয়সাটি খাটবে। তাহলে আমাকে কিন্তু মূলধনটি কত সেটি বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি বড় মেয়ের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে মনে করি তিনি বড় মেয়ের নামে X টাকা জমা রাখেন। আমি ধরে নিচ্ছি যে বড় মেয়ের নামে তিনি X টাকা জমা রাখেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে মূলধন বা আসল আমি ধরে নিলাম বড় মেয়ের জন্য X টাকা। ঠিক আছে, ক বছর? বড় মেয়ের বয়স যেহেতু 13 বছর, সে তাকে 18 বছর হতে গেলে আমার কী করতে হবে? 18 - 13, অর্থাৎ বড় মেয়ের বয়স 18 বছর হওয়ার জন্য এই পয়সাটাকে খাটতে হবে। তার যখন বয়স এখন 13 বছর, তো 13 থেকে 18 বছর হতে গেলে তাকে 5 বছর কিন্তু পয়সাটি খাটতে হবে ব্যাংকে, অর্থাৎ এই সময়কাল কিন্তু 5 বছর। ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কত? সুদের হার ব্যাংক দিচ্ছে 10%। এটি কিন্তু আমাকে বলা আছে। তাহলে আমি এখান থেকে সুদ বের করতে পারবো। সুদ আমি বের করতে পারবো কি? PRT/100, পি জানি আমি X, আর জানি আমি 10, টি জানি আমি 5/100। ঠিক আছে, 10 10 100, 5 2 10, অর্থাৎ X/2। এটি পাচ্ছি এর সুদ। তাহলে সুদ আসল কত? সুদ আসল হচ্ছে আসল প্লাস X/2। সুদ আসল হচ্ছে আসল প্লাস X/2, অর্থ হচ্ছে 3X/2। যদি ক্যালকুলেশন করি 3X/2, সেটি কত? 1,20,000 টাকা। বা আমি আরেকটা লাইন করি, যদি প্রশ্নানুযায়ী 3X/2 = 1,20,000 টাকা। 1,20,000 টাকা। তাহলে আমি এখান থেকে X বের করতে পারবো, বা X = 1,20,000 × 2/3, 3 4 12, 80,000 টাকা। অর্থাৎ আমি বের করলাম যে আমি কি দেখলাম যে বড় মেয়েকে X টাকা দিয়েছে, আমি ধরে নিলাম তার এই বড় মেয়েটি X টাকাটি 1,20,000 কখন হবে? যখন এর বয়স 18 বছর হবে। তার অর্থ হচ্ছে এই পয়সাটি তার 5 বছর খাটবে, কারণ বয়সটি তার বলে দিয়েছে 13 বছর, বড় মেয়েটির বয়স বলছে 13 বছর, তাহলে 5 বছর খাটবে। কত পার্সেন্ট ব্যাংক সুদ দিচ্ছে? 10%। তাহলে আমরা তার সুদ বের করতে পারবো, সেটা হচ্ছে X/2। সুদ বের করতে পারলে তার সুদ আসলও বের করতে পারবো, সেটা হচ্ছে আসল প্লাস সুদ, সেটি পাচ্ছি 3X/2। প্রশ্নানুযায়ী সেই সুদ আসলটি বলে দিচ্ছে 1,20,000 টাকা। আমরা বের করে আমরা পেয়ে গেলাম যে বড় মেয়ের নামে তিনি 80,000 টাকা রেখেছেন। সেম কন্ডিশন আমরা ছোটো মেয়ের জন্য লাগাবো। ছোটো মেয়ের জন্য আমরা ধরে নিই, মনে করি ছোটো মেয়ের নামে Y টাকা রেখেছেন। তাহলে এখন আসল মানে P = Y টাকা, আর ব্যাংক 10% হারে সুদ দেয়। টি কত? ছোটো মেয়ের বয়স হচ্ছে 8 বছর, তাকে 18 বছর হতে গেলে 18 - 8, অর্থাৎ 10 বছর সময় লাগবে। তাহলে টি এখন 10 বছর। তাহলে আমরা সুদ মানে আই আমরা বের করতে পারবো, ছোটো মেয়েটির জন্য সুদ বের করতে পারবো Y × 10 × 10/100। এবার আমরা কি করতে পারি? দেখো, I = আমরা ধরে নিচ্ছি Y × 10 × 10/100, Y × 10/100 আমরা যদি কেটে যাই তাহলে I = এখন Y। অতএব I যদি এখন ইন্টারেস্ট Y হয়ে যায়, তাহলে আমরা সুদ আসল কত? সুদ ইন্টু আসল। এখানে আসলও কিন্তু
ওয়াই এবং সুদও কিন্তু আমি সুদও যে পেয়েছি সেটাও কিন্তু হচ্ছে ওয়াই, সেটা হচ্ছে 2y। প্রশ্নানুযায়ী হচ্ছে 2y ইজ ইকুয়াল টু 1,20,000 টাকা বা 1,20,000। এবার বা ওয়াই ইজ ইকুয়াল টু 1,20,000 বাই 2, 60,000। তাহলে তিনি ছোট মেয়েকে তিনি দেন 60,000 টাকা, ছোট মেয়ের জন্য রাখেন তিনি 60,000 এবং বড় মেয়ের জন্য রাখেন তিনি 80,000। ব্যাপারটি বোঝাতে পারলাম? সুন্দরভাবে আরেকবার বলে দিই। দেখো, সর্বপ্রথমে কি করলেন তিনি, ব্যক্তিটি আমি ধরে নিলাম তিনি বড় মেয়ের নামে এক্স টাকা রেখেছেন। কত টাকা? এক্স টাকা। আসল তার মানে এক্স টাকা। কত বছরের জন্য রেখেছেন? তার বয়স যখন মেয়েটি যখন বয়স 18 হবে, তার এখন বয়স হচ্ছে 13, 18 হতে তার 5 বছর সময় লাগবে। ব্যাংক দিচ্ছে 10% ইন্টারেস্ট, তাহলে সুদ পাচ্ছে সে x/2। এখন সুদ আসল হিসাবে সে 1,20,000 টাকা পায়, তাহলে সুদ হচ্ছে x/2, আসল হচ্ছে x, তাহলে সুদ আসল হচ্ছে 3x/2 ইজ ইকুয়াল টু 1,20,000। সেখান থেকে আমরা এক্সের ভ্যালু পেলাম 80,000 টাকা। একই রকমভাবে সেমভাবে আমরা ছোটো মেয়ের ক্ষেত্রে ধরে নিলাম যে ওয়াই টাকা তিনি জমা রেখেছেন, ওয়াই টাকা তাহলে আসল, ব্যাংক 10% হারে সুদ দিচ্ছে। সেই টাকাটি কত বছর খাটবে, কত বছর ব্যাংকে পড়ে থাকবে? যখন সেই মেয়েটির বয়স হবে 18 বছর, তার এখন বয়স, তার বর্তমান বয়স 8, তাহলে 18 - 8 মানে 10 বছর ধরে ব্যাংকে সে টাকাটি থাকবে। তাহলে আমরা তার ইন্টারেস্ট পেলাম ওয়াই ইন্টু 10/10/100 অর্থাৎ ওয়াই। এখন সুদ আসল হচ্ছে ওয়াই প্লাস ওয়াই, আসল হচ্ছে ওয়াই এবং সুদও হচ্ছে ওয়াই, তাহলে তার অর্থ হচ্ছে সুদ আসল হচ্ছে 2y, যেটি আমাকে প্রশ্ন অনুযায়ী বলে দিয়েছে 1,20,000। সেখান থেকে আমি ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি আমি 60,000। তাহলে আমরা বলতে পারছি যে, তাহলে আমরা দেখতে পেলাম যে ছোট মেয়েটির নামে তিনি 60,000 টাকা রেখেছেন এবং বড় মেয়েটির নামে তিনি 80,000 টাকা রেখেছেন। আমার মনে হয় যে আমি যে ধারণার উপর বেস করে এই কোশ্চেনগুলো তুলেছি, সেই ধারণাগুলি আশা করছি ক্লিয়ার হয়েছে এবং আমি বোঝাতে পেরেছি আশা করছি যে কোশ্চেনগুলি কীরকম আসবে সুদ কষার এবং সেগুলি কীভাবে আমরা পি, আর এবং টিকে কীভাবে যাচাই করব এবং সেইটিকে ইউজ করে কীভাবে অঙ্ক করব। পুরোটাই ডিপেন্ড করছে আমার কনসেপ্ট ধরার ওপর। আমি কীভাবে কোশ্চেনটি পড়বো এবং সেভাবে কীভাবে কোশ্চেনটি পড়ে আমি সেগুলোকে সিলেক্ট করব এবং প্রশ্নের সঙ্গে সেগুলোকে ম্যাচ করে আমরা যা যা আমাকে কোশ্চেনে চেয়েছে সেগুলি বের করব। এটি হচ্ছে আমার এই চ্যাপ্টারের কিন্তু মূল উদ্দেশ্য। এখানে আমার বেশি কিচ্ছু ফর্মুলা নেই, শুধু একটি ফর্মুলা PRT/100, আই ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু PRT/100। এই ফর্মুলার উপর বেস করে পুরো কনসেপ্ট, পুরো চ্যাপ্টার। তা আমার আশা করছি যে এই চ্যাপ্টারটি বা এই কনসেপ্টগুলি আশা করছি তুমি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লেখো, যদি না বুঝতে পেরে থাকো তাও কমেন্ট বক্সে লেখো। কোনো জায়গায় কোনো রূপ ডাউট থেকে থাকলে, কোনো কোশ্চেন পার্টিকুলারলি বুঝতে না পারলে সেটিও কমেন্ট বক্সে লেখো, আমি চেষ্টা করবো সেগুলো নেক্সট ভিডিওতে সেগুলো সলভ করার। তোমাদের জন্য ভিডিও বানানো, তোমার জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।